হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ড্রামার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা একটা জুয়েলারি শপ দেখব, যেখানে কিছু চোরেরা চুরি করতে এসেছিল, তাও আবার বন্দুক হাতে নিয়ে। তারা তো লোকেদেরকে ভয় দেখানোর জন্য ফায়ারিং করতেও শুরু করে দেয়। এই খবরটা কিছুক্ষণ পর পুলিশেরাও জানতে পারে, তাই দোকানে যারা আটকে পড়েছে তাদেরকে রেস্কিউ করার জন্য একটা স্পেশাল শর্ট টিম পাঠানো হয়। কিন্তু চোরেরাও কিছু কম ছিল না। পুলিশেরা এসছে দেখে তারা একটা বোম ছুড়ে দেয়, আর এতে কিছু সোলজাররা ঘায়েলও হয়ে যায়। আর এই বোম ফাটার ফলে একটা বয়স্ক লোকের হার্ট অ্যাটাক চলে আসে। এই দোকানেই আমাদের ফিমেল লিড মিকা ছিল, যে পেশায় একজন ডাক্তারও। বয়স্ক লোকটিকে চেক আপ করেও বলে লোকটিকে এক্ষুনি হসপিটালে পাঠাতে হবে, না হলে তো লোকটি মারা যাবে। কিন্তু চোরেরা ওর কোনো কথাই শুনতে রাজি ছিল না, আর সবার দিকে বন্দুক তান করেছিল। ভেতরের এই সব সিচুয়েশন একটা সিক্রেট ক্যামেরার মাধ্যমে পুলিশের লোকেরাও দেখতে পাচ্ছিল। তারা ব্যাপারটাকে সামলানোর জন্য শোয়ের টিমের ক্যাপ্টেনকে ভেতরে যেতে বলে। ক্যাপ্টেন ভেতরে যাওয়ার পর চোরেদের সঙ্গে খুব ভালো করেই লড়াই করছিল, কিন্তু চোরেরাও এত সহজে হার মানতে রাজি ছিল না। তারা মিকার গলার কাছে একটা ছুরি ধরে আর ওর হাতে একটা ট্রিগার বোমও দিয়ে দেয়, মানে এই বোমটা থেকে হাত সরালেই বোমটা ফেটে যাবে। শোয়ের টিমের ক্যাপ্টেন একটু ভয় না পেয়ে সেই লোকটিকে গুলি করে উড়িয়ে দেয়, আর মিকার হাত থেকে যাতে বোমটা পড়ে না যায় সে মিকাকে ভালো করে ধরেও ফেলে। মিকা খুবই ঘাবড়েছিল, যেটা দেখে শোয়ের টিমের ক্যাপ্টেন ওকে প্রথমে শান্ত করানোর চেষ্টা করে। ওর নাম জিজ্ঞাসা করে, ও কি করে সেটাও জিজ্ঞাসা করে, আর তারপর মিকাকে বলে তুমি এত ভয় কেন পাচ্ছ, আমি আছি তো। এরপর ওরা দুজন বোমটাকে হাতে ধরে একটা ফাঁকা মাঠে চলে আসে, যেখানে ক্যাপ্টেন ধীরে ধীরে করে মিকার হাত থেকে বোমটা নিয়ে নেয়, আর তারপর তাদের সোলজারের সঙ্গে মিকাকে পাঠিয়ে দেয়। ক্যাপ্টেন সেই বোমটাকে দূরের দিকেই ছুঁড়ে দেয়। এরপর আমরা একদম 2 বছর পরের ঘটনা দেখব, যেখানে মিকা তার বন্ধু শাওম্যানের সঙ্গে ছিল। শাওম্যানের ব্রেন টিউমার আছে, আর ওর কন্ডিশনও খুব ক্রিটিক্যাল, কিন্তু মিকা এটা ঠিক করে রেখেছিল সে তার বন্ধুকে সুস্থ করেই ছাড়বে। মিকা এবং তার হসপিটালের কিছু কলিগদেরকে ওদের হসপিটাল থেকে একটা স্পেশাল ট্রেনিংয়ে পাঠানো হচ্ছিল, যেটা ছিল একটা ইমার্জেন্সি রেস্কিউ ট্রেনিং, যেখানে ওদেরকে ক্রিটিক্যাল কন্ডিশনে কিভাবে একটা পেশেন্টকে রেস্কিউ করা যায় সেটাই শেখানো হবে। ওরা যদি এই ট্রেনিং ভালোভাবে পাশ করতে পারে তাহলে ওরা একটা সার্টিফিকেট পাবে। এই ট্রেনিংয়ের চিফ ইনস্ট্রাক্টর হলো ক্যাপ্টেন সিং, আর তাকে সাহায্য করবে ওয়েনবো। ওয়েনবো ওদেরকে এক এক করে ট্রেনিং চলাকালীন সমস্ত রুলসগুলো বুঝিয়ে দিচ্ছিল। তাদের মধ্যে একটা ছিল এটা, ওদের ট্রেনিং চলাকালীন ওরা বাইরে যেতে পারবে না, আর সবথেকে বড় নিয়মটা ছিল ওরা ফোনও ইউজ করতে পারবে না। আর এরপরেই ওদের ট্রেনিং শুরু হয়ে যায়। ট্রেনিং দেওয়ার জন্য ওদেরকে মাঠে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ ট্রেনিং করার পর ওদের অবস্থাই খারাপ হয়ে যায়। মিকাকে আজকে যেরকম করে হোক হসপিটালে যেতে হবে, কারণ আজকে হসপিটালে ডক্টর শাও আসবে একটা সার্জারি করার জন্য। ডক্টর শাও খুব ভালো নিউরো সার্জন, আর তার সঙ্গে শাওম্যানের ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলতে হবে। তাই মিকা ওয়েনবোর কাছে গিয়ে এই হসপিটালে যাওয়ার কথাটা বলে, কিন্তু ওয়েনবো ওকে ট্রেনিং ছেড়ে অন্য কোথাও যাওয়ার পারমিশন দিচ্ছিল না। আর যদি সত্যিই খুব ইমার্জেন্সি থাকে তাহলে মিকাকে আগে ক্যাপ্টেনকে চিঠি লিখতে হবে, আর ক্যাপ্টেন পারমিশন দিলে তারপরেই ও বাইরে যেতে পারবে। এটা শুনেই মিকা চিন্তায় পড়ে যায়, কারণ ও সবার কাছে শুনেছে ক্যাপ্টেন সিং খুবই স্ট্রিক্ট ইনস্ট্রাক্টর। তাই মিকা ঠিক করেই নেয় যে সে লুকিয়ে লুকিয়ে এখান থেকে পালিয়ে যাবে। তাই সে কোনো রকম করে মেন রোডে চলে আসে। এদিকে ক্যাপ্টেন সিং ঠিক সেই সময়ই তার ট্রেনিং ক্যাম্পের দিকে আসছিল। সে মিকাকে দেখার পরেও গাড়ি নিয়ে কিছুটা এগিয়ে যায়, আর তারপরেই আবার সে মিকার কাছে ফিরে আসে। নিজের ব্যাপারে কিছু না বলেই সিং মিকাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিকা বলে, আমাকে এখনই হসপিটালে পৌঁছাতে হবে, কারণ একটা ইমার্জেন্সি আছে। সিং ওকে এই ফাঁকা রাস্তায় একা ছাড়তে চাইছিল না, তাই সে মিকাকে হসপিটালে ড্রপ করে দেবে বলে। সিং ওকে বলে যে আমি ক্যাপ্টেনের আন্ডারে একজন সোলজার। এটা শুনেই মিকা তার ইন্ট্রোডাকশন দেয়, আর ওর ইন্ট্রো শুনেই সিংয়ের মিকার কথা মনে পড়ে যায়, কিন্তু তবুও সে মিকাকে এই ব্যাপারে কিছুই বলেনি। আর এরপরে মিকা ক্যাপ্টেন সিংয়ের ব্যাপারে যে খারাপ খারাপ কথাগুলো শুনেছে সেগুলো সব সিংকে বলতে থাকে। সিং শুনে বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমিও ক্যাপ্টেনকে খুব একটা পছন্দ করি না। আর দেখতে দেখতে ওরা হসপিটালে পৌঁছেই যায়। ডক্টর শাও আজকে একজন ব্রেন টিউমার পেশেন্টের সার্জারি করবে, যার আবার লাইভ স্ট্রিমিংও হবে। মিকা শাওয়ের সার্জারি স্কিল দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়, আর তারপরে সে তার বন্ধুর রিপোর্ট নিয়ে ডক্টর শাওয়ের পেছনে পড়ে যায়। ও এতটাই বিরক্ত করছিল যে ডক্টর শাওর কন্ট্যাক্ট নাম্বার নিয়েই নেয়, আর এটাও বলে যে তোমার বন্ধুর রিপোর্টটা পড়ার পরেই আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব। এতে মিকা খুব খুশি হয়ে যায়। এদিকে অনেক রাত হওয়ার পরেও মিকাকে ট্রেনিং ক্যাম্পে পাওয়া যাচ্ছিল না, তাই সবাই ওকে খুঁজতে শুরু করে।
মিকা খুব আরাম করে একটা দোকান থেকে খাওয়ার জিনিসপত্র কিনছিল। তখনই ওখানে ক্যাপ্টেন চলে আসে, আর সে মিকাকে এখনো নিজের পরিচয় না দিয়ে ওকে ট্রেনিং ক্যাম্পে ফিরিয়ে আনে। আর তারপরে সে ওয়েনবোকে অর্ডার দেয় যে এখানে সমস্ত ট্রেনিদেরকে নিয়ে আসতে। ওর এরকম কমান্ড শুনেই মিকা বুঝে যায় যে এই নিশ্চয়ই ক্যাপ্টেন সিং। সবাই ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলে ক্যাপ্টেন সিং ওদের সবাইকে এখানকার অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে বলে। ক্যাপ্টেন এখানে মিকার নাম না নিয়েই সবাইকে বলে যে কেউ একজন ট্রেনিং ক্যাম্প থেকে পালিয়ে গেছিল, তার জন্য সে তো শাস্তি পাবে, কিন্তু তার সঙ্গে তোমাদেরকেও শাস্তি পেতে হবে। আর তোমাদেরকে এরপর থেকে এটাও লক্ষ্য রাখতে হবে যে কেউ যেন এইভাবে ট্রেনিং ক্যাম্প থেকে পালিয়ে না যেতে পারে। আর এরপরেই ওদেরকে শাস্তি হিসেবে ট্রেনিং গ্রাউন্ডের 10 বার চক্কর লাগাতে হয়েছিল। পরের দিন সকালে মিকা ক্যাপ্টেনের সঙ্গে দেখা করার জন্য তার অফিসে যায়, আর সেখানে ক্যাপ্টেনের কাছে ক্ষমা চেয়ে বলে এইরকমটা আমি আর কখনোই করব না, কিন্তু প্লিজ তুমি আমাকে ক্যাম্প থেকে বের করে দিও না। ওর অনেক রিকোয়েস্ট করাতে ক্যাপ্টেন ওর 30 পয়েন্ট কেটে নিয়ে ওকে টয়লেট পরিষ্কার করার শাস্তি দেয়। সবগুলো টয়লেট পরিষ্কার করতে করতে মিকার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখনই ওর একজন কলিগ এসে ওকে বলে তাড়াতাড়ি করে স্নান করে নাও, কারণ তুমি যদি তাড়াতাড়ি না করো গরম জল তো চলেই যাবে, তার সঙ্গে বাথরুমগুলোকেও বন্ধ করে দেওয়া হবে। এটা শুনেই মিকা যখন বাথরুমের দিকে দৌড়ায় দেখে যে বাথরুম তো সত্যিই বন্ধ হয়ে গেছে। যেটা দেখে মিকা যখন তার রুমে ফিরে যাবেই ভাবছিল, তখনই ক্যাপ্টেন ওখানে চলে আসে। ওকে একটা বাথরুম পরিষ্কার করার কথা বলে বাথরুমের চাবিটা দিয়ে চলে যায়। কিছুটা দূরে গিয়ে ক্যাপ্টেন স্মাইল করতে শুরু করে। পরের দিন ওদের ট্রেনিং ক্যাম্পে একজন টিভির ডাইরেক্টর আসার কথা আছে, যে এখানে আসবে একটা প্রমোশনাল ভিডিও শুট করার জন্য। ক্যাপ্টেন ওয়েনবোকে সেই ডাইরেক্টরের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার কথা বলে দেয়, আর নিজে চলে যায় ডাক্তারদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আজকেও মিকাকে সমস্ত টয়লেট পরিষ্কার করতে হয়েছিল। তারপরেই মিকা যখন তার চুল পরিষ্কার করছিল তখনই ক্যাপ্টেন ওখানে চলে আসে, আর এইভাবে হঠাৎ করে ক্যাপ্টেনকে তার সামনে দেখে মিকা তো ঘাবড়ে যায়। এতে ওর পা ফসকে যায়, আর সে গিয়ে একদম ক্যাপ্টেনের ওপরেই পড়ে। আর তারপর সে ক্যাপ্টেনকে অনেকবার সরি বলার পর ক্যাপ্টেনের ওপর থেকে উঠে পড়ে আর বলে আমি খুব তাড়াতাড়ি ট্রেনিং গ্রাউন্ডে আসছি। এইদিকে আমরা সেই টিভি ডাইরেক্টরকে দেখবো যার নাম রুয়ান। রুয়ানকে ওয়েনবই পিক করতে গিয়েছিল, কিন্তু ওদের প্রথম দেখাতেই ঝামেলা হয়ে যায়। আসলে ওয়েনবো যখন ওর ট্রলিটা নিয়ে যাচ্ছিল তখনই ট্রলিটা হাত থেকে পড়ে যাওয়ায় ট্রলিটা খুলে গিয়ে সমস্ত জিনিসপত্র বাইরে পড়ে যায়। এতে রুয়ানের ফেভারিট মেকআপ প্যালেটটা নষ্ট হয়ে যায়। মেকআপ প্যালেটটা নষ্ট হয়ে গেছে দেখে রুয়ানের খুব মন খারাপ হয়ে যায়। তখন ওয়েনবোকে বলে আমি তোমার জন্য নতুন একটা কিনে দেব। যেটা শুনে রুয়ান বলে এটা তো চায়নাতে পাওয়াই যায় না। ট্রেনিং এর পর মিকা ক্যাপ্টেনকে অনেক রিকোয়েস্ট করে তার ফোনটা নিয়ে নেয়, কারণ তাকে ডক্টর শাওকে যে ফোন করতে হবে। মিকা যখন ডক্টর শাওকে ফোন করে ডক্টর শাও বলে তোমার বন্ধুর রিপোর্টটা আমি পড়ে নিয়েছি, কিন্তু তোমার বন্ধুর অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাই আজকেই তোমাকে তোমার বন্ধুকে নিয়ে হসপিটালে একবার আসতে হবে। যেটা শুনে মিকা আবারও ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে, আর সে তো এবার ক্যাপ্টেনের সামনে থেকেই পালিয়ে যায়। মিকা যখন হসপিটালে পৌঁছায় ডাক্তার ওকে বলে শাওমেনের ট্রিটমেন্ট বিদেশে হতে পারে, কিন্তু তার জন্য অনেক টাকা দরকার। যেটা শুনেই শাওমেন তার ট্রিটমেন্ট করাতে রাজি হচ্ছিল না। মিকা বলে তোমাকে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করতে হবে না, তার ব্যবস্থা আমিই করে দেব। শাওমেন বলে তুমি আমার জন্য তোমার টাকাগুলোকে নষ্ট করো না। মিকা বলে তোমাকে বলছি না এই ব্যাপারে চিন্তা করতে হবে না। পরে যখন মিকা ক্যাম্পে ফিরে আসে ক্যাপ্টেন ওকে ট্রেনিং থেকে বের করে দেয় দ্বিতীয়বার নিয়ম ভাঙার জন্য। তখন মিকা ওকে অনেক রিকোয়েস্ট করে আর বলে যে আমি প্রতিদিন টয়লেট পরিষ্কার করে দেবো, সবকিছু করে দেব, কিন্তু প্লিজ তুমি আমাকে ক্যাম্প থেকে বের করে দিও না। ক্যাপ্টেন বলে সবার জন্য নিয়মটা কিন্তু একই। এদিকে মিকাও জেদ ধরে বসেছিল যে সে ক্যাম্প থেকে যাবেই না। তখন ক্যাপ্টেন এটা বলে চলে যায় যে তোমার যেটা খুশি সেটা তুমি করো, কিন্তু আমি থাকতে তোমাকে কেউই সার্টিফিকেট দিতে পারবে না। মিকাও চিৎকার করেই বলে যে আমার সার্টিফিকেটের দরকার নেই, আমি তো এখানে ইমার্জেন্সি রেস্কিউ শেখার জন্য এসেছি। এরপর মিকা তার বাথরুম পরিষ্কার করার কাজে আবার লেগে পড়ে। আর এখানে আমরা এটাও জানতে পারি মিকা এবং রুয়ান খুব ভালো বন্ধু। মিকা যখন তার কাজই করছিল তখনই ডক্টর শাওকে ফোন করে আর বলে শাওমেনের ট্রিটমেন্টের জন্য একটা অর্গানাইজেশনের সঙ্গে কথা হয়েছে, আর তারাই শাওমেনের ট্রিটমেন্টের টাকা প্রোভাইড করবে, তাই চিন্তা করার কোনো দরকার নেই। যেটা শুনে মিকা খুব খুশি হয়। পরের দিন যখন ওরা ট্রেনিংয়ে পৌঁছায় সেখানে ক্যাপ্টেন মিকাকে বাদ দিয়ে বাকি সবাইকে গ্রুপে ভাগ করে দেয়। যেটা দেখে মিকা ক্যাপ্টেনকে বলে প্লিজ তুমি আমাকে আর একটা সুযোগ দাও। ক্যাপ্টেন বলে তুমি নিয়ম একবার নয় বারবার ভেঙেছো, আর তাই তো আমি তোমাকে ক্যাম্প থেকে বের করে দিয়েছি। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি বাড়ি ফিরে যাও আর পরের বছর আবার এসে ট্রাই করো, তখন হয়তো তুমি তোমার সার্টিফিকেটও পেয়ে যাবে। ক্যাপ্টেনের কথায় মিকার খুবই মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও সে বাড়ি যেতে রাজিই হচ্ছিল না।
সে এটাই ভাবছিল যে ক্যাপ্টেন সিং ফিরে এলে সে আবারও একবার ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে নেবে। তখনই মিকা দেখে ক্যাপ্টেনের সঙ্গে দেখা করার জন্য পাহাড়ের ওপরের একটা গ্রাম থেকে একজন বয়স্ক লোক এসেছিল, কারণ ক্যাপ্টেন তার একবার জীবন বাঁচিয়েছিল। তাই সে ক্যাপ্টেনের জন্য বাদাম এনেছিল, যাতে এইভাবে সে ক্যাপ্টেনকে ধন্যবাদ জানাতে পারে। কিন্তু বাইরের কোনো জিনিসই ট্রেনিং ক্যাম্পের ভেতরে অ্যালাউ ছিল না, তাই তো সিকিউরিটি গার্ড ওকে আটকে দেয়, যেটা দেখে ক্যাপ্টেন এবং রুয়ান বয়স্ক লোকের আনা জিনিসগুলো রেখে দেয়। বয়স্ক লোকটির শরীরটা খারাপ লাগছিল, তাই মিকা সেই লোকটাকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে চলে যায়। অনেক রাত হয়ে গেছিল, মিকা তখনও ফিরছিল না। এদিকে তো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিল, তাই রুয়ান গেটের বাইরে দাঁড়িয়ে মিকার জন্য ওয়েট করছিল। এদিকে ক্যাপ্টেন শুয়ে শুয়ে এটাই ভাবছিল, মিকার সঙ্গে এইরকম করাটা বোধহয় তার ঠিক হয়নি, কারণ মিকা তো তার বন্ধুর জন্যই হসপিটালে গেছিল। এইসব কিছু ভাবার পর ক্যাপ্টেন মিকাকে খোঁজার জন্য বাইরে আসে, আর সেখানেই সে রুয়ানের কাছ থেকে জানতে পারে মিকা কোথায় গেছে। এদিকে রাতের বেলা মিকা ঠিক করে দেখতেই পাচ্ছিল না, আর সে তো পাহাড়ের রাস্তা ভুলেও গেছিল। চলতে গিয়ে সে এক জায়গায় পাহাড় থেকে পড়েও যায়। এতে মিকা খুবই ঘাবড়ে গেছিল, কিন্তু ততক্ষণে ক্যাপ্টেন ওকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছেই গেছিল। মিকার পায়ে আঘাত লেগে গেছিল, তাই মিকা দাঁড়াতেই পারছিল না, যেটা দেখে ক্যাপ্টেনই ওকে পিঠে তুলে মেডিকেল রুম পর্যন্ত নিয়ে আসে, যেখানে মিকা নিজেই তার আঘাত লাগা জায়গায় ওষুধ লাগিয়ে নেয়। এরপরেই সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে এবারেও যে সে বাইরে গেছিল তার জন্য কি তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনেই ক্যাপ্টেন প্রথমে ওকে অনেকটা বকে আর বলে, পাহাড়ের রাস্তা যখন তুমি ঠিক করে চিনতেই পারো না, তাহলে কেন একা উপরে চলে গেছিলে। মিকা বলে, তুমি যখন সেই আমাকে শাস্তিই দেবে, তখন আমার কথা চিন্তা করার একদমই দরকার নেই। ক্যাপ্টেন ওকে ট্রেনিং থেকে আর বের করে দেয়নি, কারণ সে রুয়ানের কাছ থেকে মিকার বন্ধুর ব্যাপারে সব কথাই জেনে নিয়েছিল। মিকাকে ট্রেনিং থেকে বের করা হচ্ছে না, তাই মিকা খুবই এক্সাইটেড হয়ে পড়ে আর বলে, আমি তাহলে ট্রেনিং করতে পারবো। ক্যাপ্টেন বলে, ট্রেনিং তো তুমি করতে পারবে, কিন্তু সার্টিফিকেট পাবে না। এটা বলেই ক্যাপ্টেন ওকে একটা জুসের বোতল দিয়ে হাসতে হাসতেই ওখান থেকে চলে যায়। পরের দিন রুয়ানের জন্য একটা পার্সেল এসেছিল, আর সেটা আনতে রুয়ান মিকার সঙ্গেই গেছিল। পার্সেলটা খুলে দেখা যায় তার ভেতরে একটা মেকআপ প্যালেট রাখা আছে, যেটা রুয়ানের মেকআপ প্যালেটের ডুপ্লিকেট ছিল, যেটা ওয়েন বই ওর জন্য পাশের একটা দোকান থেকে কিনেছিল। ওয়েন বইয়ের এই সাদাসিধে নেচারের জন্যই রুয়ান ওর ওপর ধীরে ধীরে ইমপ্রেস হচ্ছিল। পরের দিন সকাল সকাল সবাইকে রেস্কিউ মিশন ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে সবাইকে 5টা গ্রুপে ভাগ করা হয়েছিল, আর প্রতিটা গ্রুপেই একজন করে অফিসারও ছিল। মেগা টিমের সঙ্গেই ক্যাপ্টেনও গিয়েছিল। এই ট্রেনিংয়ে সবথেকে আগে যেই টিমটা তাদের রেস্কিউ মিশন কমপ্লিট করবে তারাই সবথেকে বেশি পয়েন্ট পাবে, আর যাদের যতটা সময় লাগবে সেই হিসেবেই তাদের র্যাঙ্কিংও হবে। তারপর ওরা সবাই ট্রেনিংয়ের জায়গায় পৌঁছে যায়, যেখানে মেগার টিম যখন একটা পেশেন্টকে রেস্কিউই করছিল, তখনই দ্বিতীয় একটা টিম থেকে ওদের ওয়াকি টকিতে একটা মেসেজ আসে। আসলে টিম 2 এর পেশেন্টকে রেস্কিউ করার জন্য একটা দড়ির প্রয়োজন ছিল, যেটা তাদের কাছে ছিলই না। এবার মিকাদের টিমের পেশেন্টের থেকে দ্বিতীয় টিমের পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, তাই মিকার এটা ডিসাইড করে ওদের কাছে যে দড়িটা আছে ওটা তারা দ্বিতীয় টিমকে দিয়ে দেবে, কারণ সবথেকে বেশি ক্রিটিক্যাল কন্ডিশনে যে পেশেন্ট থাকে তাকেই আগে বাঁচানো উচিত। আর এইরকমটা করতে গিয়েই তো মিকার টিমটাই ট্রেনিং থেকে সবথেকে শেষে ফিরে আসে, কিন্তু ওদের টিমই সবথেকে বেশি পয়েন্ট পায়। আর আজকের মধ্যে সবথেকে বেস্ট টিমও ওদেরটাই ছিল, কারণ রেস্কিউ করার জন্য যেসব জিনিসপত্র দরকার ওরা সবগুলোই নিয়ে গেছিল, আর ক্রিটিক্যাল কন্ডিশনে কোন পেশেন্টকে আগে ট্রিট করা উচিত সেটাও ওরা করেছে। এখানে ক্যাপ্টেন ইনডাইরেক্টলি মিকাকে এটাও বলে যে দড়িকে কি করে ঠিক করে ইউজ করতে হয় সেটাও শিখে নিতে। এটা শুনেই মিকা চিন্তায় পড়ে যায় যে সে এই দড়ির ব্যবহারটা কার কাছ থেকে শিখবে। তখনই ওর মাথায় সোলজার লিয়ের কথা আসে, তাই তো সে পরের দিনই সোলজার লিয়ের কাছ থেকে দড়ির ব্যবহার শিখতে চলে যায়। ক্যাপ্টেন লি ওকে খুব ভালোভাবেই বেসিক থেকেই র্যাপলিং এর ব্যাপারে শেখাতে শুরু করে। এদিকে ক্যাপ্টেন মিকাকে র্যাপলিং শেখানোর জন্য ওকে খুঁজতে যায়, কিন্তু সেখানে গিয়ে ওর কলিগের কাছ থেকে জানতে পারে মিকা কিছুক্ষণ আগেই ট্রেনিং গ্রাউন্ডে চলে গেছে। ক্যাপ্টেন যখন ওখানে পৌঁছায় দেখে মিকা ক্যাপ্টেন লিয়ের সঙ্গে ট্রেনিং করছে, যেটা দেখে ক্যাপ্টেন কিছু না বলেই ওখান থেকে ফিরে যায়। এরপর লাঞ্চের সময় মিকা ক্যাপ্টেন লিয়ের জন্য অনেক রকম খাবার আনে, কারণ ক্যাপ্টেন লি ওকে র্যাপলিং শিখিয়ে দিয়েছে। এই ব্যাপারটা ক্যাপ্টেনের একদমই পছন্দ হয়নি। মিকা ক্যাপ্টেনের ঠিক পেছনেই বসেছিল, আর সে ক্যাপ্টেন লিয়ের সঙ্গে অনেক কথাও বলছিল, যেগুলো শুনে শুনে ক্যাপ্টেন সিং খুবই জেলাস ফিল করে। আর ও এতটাই জেলাস ফিল করছিল যে খাওয়ার ছেড়েই চলে যায়। লাঞ্চের পরে ক্যাপ্টেন সিং ক্যাপ্টেন লিয়ের সঙ্গে বক্সিং শুরু করে, যাতে সে তার জেলাসিটা কিছুটা হলেও মেটাতে পারে।
আর এই বক্সিং করতে গিয়ে ক্যাপ্টেন সিং ক্যাপ্টেন লি এর অবস্থা খুবই খারাপ করে দেয়। দেখতে দেখতে ট্রেনিং এর শেষ দিনও চলে আসে। শেষ দিনে ওদেরকে 27 মিটার উঁচু একটা বিল্ডিং এর ওপর থেকে দড়ির সাহায্যে নিচে নামতে হবে। আর যেটা শুনেই মিকা একটু ঘাবড়ে যায়, কারণ ওর হাইট ফোবিয়া আছে। কিন্তু এই ফোবিয়া থাকার পরেও সে বিল্ডিং এর ওপরে উঠেই যায়। কিন্তু ও যখন বিল্ডিং এর ওপর থেকে নামছিল তখনই মাঝ রাস্তায় ও জ্ঞান হারায়। জ্ঞান হারানোর ফলে মিকার হাত থেকে দড়ি ছেড়ে যায়, কিন্তু ওর কোমরে দড়ি বাঁধা ছিল, তাই ওর কিছুই হয়নি। মিকার একটা কলিগ ক্যাপ্টেনকে জানায় যে মিকার হাইট ফোবিয়া আছে, আর মিকার এই ফোবিয়া থাকার কারণেই মিকাকে ট্রেনিং এ ফেল করিয়ে দেওয়া হয়। যেটা জানতে পেরে ওর কলিগসরা ওকে ডিফেন্ড করতে শুরু করে যে মিকা তো অন্যান্য ট্রেনিং এ খুব ভালো পয়েন্ট পেয়েছে। যেটা শুনে ক্যাপ্টেন বলে, হ্যাঁ এটা তো একদমই ঠিক যে মিকা খুব ভালো ডাক্তার, কিন্তু মিকার এই ফোবিয়া থাকার কারণে মিকা একজন রেস্কিউ ডক্টর হতেই পারবে না। আর যেই ব্যাপারটা মিকাও অ্যাকসেপ্ট করে নেয়। ব্যাপারটা মিকা মেনে নিলেও ওর মনটা খুব খারাপ হয়ে যায়। তাই তো ক্যাপ্টেন ওর সঙ্গে কথা বলতে যায়। মিকা ক্যাপ্টেনকে বলে, তুমি আমাকে ফেল করিয়েছো বলে আমার এতটাও মন খারাপ হয়নি, কারণ জীবনে এর আগেও আমি অনেকবারই ফেল হয়েছি। আর কথায় কথায় মিকা এখানে 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা ক্যাপ্টেনকে বলতে শুরু করে। মিকা বলে যে সেই সময় শোয়ার টিমের স্পেশাল সোলজার আঙ্কেল বাঁচিয়েছিল। আর এই আঙ্কেল কথাটা শুনেই ক্যাপ্টেন একটু অকওয়ার্ড ফিল করে। তাই তো ক্যাপ্টেন মিকাকে জিজ্ঞাসা করে, তোমার কি সত্যিই মনে হয় যে সে একজন আঙ্কেল ছিল, না মানে তোমার কি তাকে এতটাই বয়স্ক লেগেছিল? মিকা বলে, ওর কম বয়স তো হতেই পারে না, কারণ সেই রকম একটা সিচুয়েশনে সে খুব শান্তভাবেই ছিল। আর তাই তো আমার মনে হয় সেই সোলজারটার অনেক এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে ওই সোলজারটা খুবই হ্যান্ডসাম ছিল। যেটা শুনে ক্যাপ্টেন বলে, কিন্তু তুমি তো তার ফেসই দেখোনি, তাহলে বুঝলে কি করে সে হ্যান্ডসাম ছিল? কারণ স্পেশাল সোলজারের মুখ সবসময় ঢাকা থাকে। মিকা বলে, আমি ওর চোখ দেখেই বুঝতে পেরেছিলাম যে ও খুব হ্যান্ডসাম। আর এটা শুনেই ক্যাপ্টেন হাসতে শুরু করে। মিকা এটাও বলে, তুমি যদি এই সোলজারের পোশাকটা না পরে থাকতে তোমাকেও কোনো দিক দিয়ে স্পেশাল সোলজার মনেই হতো না, কারণ তোমার মুখটা একদম বাচ্চার মতো। এইগুলো শুনে ক্যাপ্টেন আবারও অকওয়ার্ড ফিল করে। রাতে ওদের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার খুশিতে একটা পার্টি হচ্ছিল, যেখানে সব মেয়েরাই ক্যাপ্টেনের সঙ্গে ছবি তুলতে শুরু করে। আর এই পার্টিতে এসেই মিকা জানতে পারে রুয়ানের ওয়েনবোকে এখন খুব পছন্দ হয়েছে। ওরা সবাই যখন একসঙ্গে বসেই ছিল, ক্যাপ্টেন মিকাকে দেখার চেষ্টা করছিল, কিন্তু বারবারই ওয়েনবোর সামনে চলে আসছিল। এরপর ওদের মধ্যে একটা গেম শুরু হয়, যেখানে সমস্ত ডাক্তাররা বলে আমাদের এই ট্রেনিং এর সময় ক্যাপ্টেনরাই আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। আর তাই তো আজকে ট্রেনিং শেষ হওয়ার খুশিতে আমরা সবাই ওদেরকে একটু শাস্তি দেব। এরপর এই ক্যাপ্টেনের হাতে একটা হার্টবিট মাপার ঘড়ি পরিয়ে দেয়। আর তারপরে ওরা বলে যে ওরা যদি ক্যাপ্টেনের হার্টবিটকে 100 এর ওপর তুলতে পারে তাহলে এই ক্যাপ্টেনকে ওরা একটা শাস্তি দেবে। তারপরেই ওরা ক্যাপ্টেনকে দিয়ে অনেক পুশ আপস করায়, কিন্তু এত পুশ আপস করার পরেও ক্যাপ্টেনের হার্টবিট 80-র উপরে উঠছিলই না। এরপরে রুয়ান ইচ্ছে করেই মিকাকে এগিয়ে দেয় যাতে সে ক্যাপ্টেনের সঙ্গে আই ব্লিঙ্কিং গেম খেলতে পারে। এই গেমটা আমরা ছোটবেলায় অনেক খেলেছি, যেখানে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে হবে, আর যে আগেই চোখের পাতাটা ফেলবে তাকেই শাস্তি পেতে হবে। এরপরেই ওদের গেম শুরু হয়ে যায়। ক্যাপ্টেন যখন মিকার চোখের দিকে তাকিয়েই ছিল তখনই তো ওর হার্টবিট একটু একটু করে বাড়তে শুরু হয়েছিল, যেটা বুঝতে পেরেই রুয়ান মিকাকে ক্যাপ্টেনের গায়ে ঠেলে দেয়। আর এর ফলে ক্যাপ্টেনের হার্টবিট 125-এর উপর উঠে যায়। আর এটা দেখেই সবাই ক্যাপ্টেনের সঙ্গে মজা করতে শুরু করে। ক্যাপ্টেন তো আই ব্লিঙ্কিং গেমে হেরে যায়, তাই তো ক্যাপ্টেনকে শাস্তি হিসেবে বিভিন্ন রকমের ড্রিঙ্কস খাওয়ানো হচ্ছিল। এতে ক্যাপ্টেনের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। ক্যাপ্টেনের পর ওরা ওয়েনবোকে ধরে। এরপর মিকার বাথরুমে যাওয়ার দরকার ছিল, তাই ক্যাপ্টেন ওকে গাড়িতে করে ওদের ক্যাম্প পর্যন্ত আনে, যেখানে গিয়েই ওরা জানতে পারে যে এখান থেকে 8 কিলোমিটার দূরে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই ওরা দুজন তাড়াহুড়ো করে সেই জায়গাতে পৌঁছে যায়। ওরা যখন অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছায় দেখে যে ট্রাকটা খাদের দিকে ঝুঁকে আছে, আর ড্রাইভার তো অবশ্যই সামনের দিকে ছিল। যেটা বুঝতে পেরেই ক্যাপ্টেন সিং ট্রাক ড্রাইভার কেমন আছে সেটা দেখার জন্য যায়, আর গিয়েও দেখে যে ট্রাক ড্রাইভারের খুব ব্লিডিং হচ্ছে। মিকা যখন ব্যাপারটা ক্যাপ্টেনের কাছ থেকে জানতে পারে তখন সে ট্রাক ড্রাইভারকে সাহায্য করার জন্য তার হাইট ফোবিয়া থাকা সত্ত্বেও ক্যাপ্টেনের ওপর দিয়ে কোনো রকম করে ড্রাইভারের কাছ পর্যন্ত পৌঁছায়। আর ড্রাইভারকে ব্যান্ডেজ করে দেওয়ার পর ড্রাইভারের ব্লিডিং কিছুটা বন্ধও হয়ে যায়। ততক্ষণে ওখানে বাকি ইমার্জেন্সি রেস্কিউয়াররা চলে এসেছিল, আর তারাই ট্রাক ড্রাইভারকে হসপিটালে নিয়ে চলে যায়। মিকা লক্ষ্য করে ক্যাপ্টেনের মাথায় এক জায়গায় আঘাত লেগে গেছে, কিন্তু মিকার কাছে ব্যান্ডেজ শেষ হয়ে যাওয়ার ফলে সে তার জামা দিয়ে ক্যাপ্টেনের মাথায় ব্যান্ডেজ করে দেয়। আর ওকে দেখতে অনেকটা ফানি লাগছিল, তাই মিকা তো হাসতেই শুরু করে। মিকা ট্রাক ড্রাইভারকে সাহায্য করতে গিয়ে তার হাইট ফোবিয়াকেও জয় করে নিয়েছিল। তাই ক্যাপ্টেন সিং তার সিনিয়র ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে মিকাকে এই ট্রেনিংয়ে পাশ করিয়ে দেয়।
পরের দিনই সব ডাক্তার হসপিটালে ফিরে আসে, যেখানে হসপিটালের ডাইরেক্টর ইয়ান ওদেরকে জানায় ওদের ডিপার্টমেন্টের মধ্যে সবথেকে বেস্ট ডক্টরকে ডক্টর শাওয়ের আন্ডারে নিউরো সার্জারিতে পাঠানো হবে। এই সুযোগটা সবার কাছেই আছে, কিন্তু যে খুব ভালো ডাক্তার হবে তাকেই পাঠানো হবে। মিকার বন্ধু ইয়ান শানের বাবাও খুব ভালো ডাক্তার, আর তার বাবার নিউরো সার্জারি ডিপার্টমেন্টের সঙ্গে খুব ভালো যোগাযোগ আছে। তাই সবাই তো ভাবছিল যে ইয়ান শানি বোধহয় নিউরো সার্জারি ডিপার্টমেন্টে চলে যাবে, কিন্তু মিকারও খুব ইচ্ছে যে সেও নিউরো সার্জারি ডিপার্টমেন্টে যাবে। মিকা এবং ইয়ান শান যখন একজন পেশেন্টকে নিয়ে লিফটেই উঠেছিল, হঠাৎ করে লিফটটা খারাপ হয়ে যায়, আর ওরা লিফটের মধ্যেই এদিকে এলিভেটর সারাতেও অনেকটাই সময় লাগবে। এই ব্যাপারে যখন ডাইরেক্টর ইয়ান এবং ডক্টর শাও জানতে পারে, তখন ওরা দুজনই মিকা এবং ইয়ান শানকে লিফটের মধ্যেই অপারেশন শুরু করতে বলে, কারণ এই পেশেন্টের ট্রিটমেন্ট তাড়াতাড়ি না হলে পেশেন্ট তো মারা যাবে। ওদেরকে লিফটের মধ্যে অপারেশনের প্রয়োজনীয় জিনিসপত্র কোনো রকম করে পাঠানো হয়, কিন্তু ইয়ান শান এই লিফটের মধ্যে কিছুতেই সার্জারি করতে রাজি হচ্ছিল না, কারণ সার্জারি যদি সাকসেসফুল না হয় তাহলে ওদের দুজনের ওপরেই দোষ পড়বে। এইটা শুনে মিকা ইয়ান শানকে বলে, কিন্তু আমরা যদি সার্জারি না শুরু করি পেশেন্ট তো এমনিতেও মারা যাবে। শেষমেশ ইয়ান শান রাজি হয়ে যায়, কারণ ডক্টর শাও ওদের সঙ্গে ছিল। ডক্টর শাও ভিডিও কলে ওদেরকে বলে দিচ্ছিল যে কিরকম করে সার্জারি করতে হবে, কিন্তু এত কিছুর পরেও ইয়ান শান একটু ভয় পাচ্ছিল। তাই সে মিকাকে বলে, তুমি এই অপারেশনটা শুরু করো। যেটা শুনে মিকা কোনো রকম করে সার্জারি শুরু করে, আর এর ফলেই পেশেন্টের কন্ডিশন অনেকটা স্টেবল হয়ে যায়। এলিভেটরটা ঠিক হয়ে গেলেই ওরা বাইরে চলে আসে। ডাইরেক্টর ইয়ান সমস্ত ক্রেডিটটাই ইয়ান শানকে দিয়ে দেয়, কারণ ইয়ান শানের বাবা ওদের এই ডিপার্টমেন্টের সিনিয়র, আর এখানে ইয়ান শানও ইচ্ছে করে চুপ করে থাকে ক্রেডিটটা নেওয়ার জন্য। কিন্তু ডক্টর শাও মিকার জামায় লেগে থাকা রক্তের দাগটা দেখে নেয়, আর বুঝতেও পেরে যায় যে মিকাই পেশেন্টের উপর সার্জারি করেছে। ডাইরেক্টর ইয়ান এরপর নিউরো সার্জারিতে যাওয়ার জন্য ইয়ান শানের নামটাকেই অ্যাপ্রুভ করে, কিন্তু ডক্টর শাও সেই নামের লিস্টে মিকার নামটাও যোগ করে দেয়। এদিকে ক্যাপ্টেন সিং মিকার জন্য একটা জামা কিনতে যায়। ক্যাপ্টেন সিং চাইছিল যে এই জামাটার সঙ্গে সে মিকাকে তার ট্রেনিং কমপ্লিটের সার্টিফিকেটটাও দিয়ে দেবে। এরপর ক্যাপ্টেন হসপিটালে গিয়ে মিকাকে এইসব জিনিসপত্র একটা ব্যাগে ভরে দিয়ে দেয়, আর তারপর মিকাকে লাঞ্চেও ইনভাইট করে। কিন্তু মিকাকে একটু পরেই একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, এই জন্যই সে ক্যাপ্টেন সিং এর সঙ্গে যেতে পারেনি। মিটিংয়ে ডাইরেক্টর ইয়ান সবাইকে এটা জানিয়ে দেয় যে তাদের ডিপার্টমেন্ট থেকে ইয়ান শান এবং মিকা দুজনেই নিউরো সার্জারি ডিপার্টমেন্টে যাবে। যেটা জানতে পেরে মিকা খুব খুশি হয়, কিন্তু এখানে আমরা ইয়ান শানকে দেখব যে মিকার প্রতি একটু জেলাস ছিল। ক্যাপ্টেন সিং এরপর বাকি অফিসারদের সঙ্গে একটা মিশনে চলে যায়। এদিকে শাওমান দু একদিনের মধ্যেই বিদেশে চলে যাবে ট্রিটমেন্ট করাতে, তাই শাওমেন এবং তার মা দুজনেই মিকাকে অনেক ধন্যবাদ জানায়। মিকা শাওমেনকে জানিয়ে দেয় সে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে চান্স পেয়ে গেছে, যেটা শুনে ওর বান্ধবীও ভীষণ খুশি হয়। এদিকে ক্যাপ্টেন এবং সেই ক্রিমিনালগুলোর মধ্যে গুলি ছোড়াছুড়ি হয়, যেখানে একজন ক্রিমিনালের সঙ্গে সঙ্গে ওদেরই একজন টিম মেম্বারের মাথায় গুলি লেগে যায়। তাই ক্যাপ্টেন এবং তার টিম সেই সোলজারকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। ওদের দুজনকেই ডক্টর শাও চেক করার পর বলে ক্রিমিনালটার কন্ডিশন খুব খারাপ, তাই তারই আগে সার্জারি হবে। আর যেটা জানতে পেরে সোলজার লি খুবই রেগে যায় আর বলে, একটা সোলজার যে দেশের জন্য নিজের জীবন দিয়ে দেয় তাকে আগে না বাঁচিয়ে একটা ক্রিমিনালকে কি করে বাঁচাতে পারো। ডক্টর শাও প্রথমে ওদেরকে শান্ত করায়, আর তারপর বলে যে দেখো, আমি একজন জাজ নই যে একজন ক্রিমিনাল এবং সোলজারের মধ্যে পার্থক্য করবে। আমি একজন ডাক্তার, আমি যেই পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল তাকেই আগে বাঁচাবো। সিনিয়র ডাক্তারদের মধ্যে একমাত্র ডক্টর শাওই এখন অ্যাভেলেবল ছিল, কারণ বাকি সব ডাক্তাররা সার্জারিতে ব্যস্ত আছে। তাই ডক্টর শাও এটা ডিসাইড করে যে সে একসঙ্গেই দুটো সার্জারি করবে, আর ডক্টর শাওকে অ্যাসিস্ট করবে ইয়ান শান এবং মিকা। প্রথমে ক্রিমিনালের সার্জারি তো খুব ভালোভাবে হয়ে যায়, কিন্তু যখন সোলজারের পালা আসে তখন তার আঘাত লাগা জায়গা থেকে ব্লিডিং শুরু হয়ে যায়। যেই ব্লিডিংটা মিকাই বন্ধ করে ডক্টর শাওয়ের গাইডে, আর এইভাবেই দুটো সার্জারি সাকসেসফুল হয়ে যায়। যেটা জানার পর ক্যাপ্টেন এবং বাকি টিম মেম্বারদের মনে একটু স্বস্তি আসে। এদিকে দুটো সার্জারি একসঙ্গে করানোর জন্য প্রেসিডেন্ট এবং ডাইরেক্টরদেরকে নিয়ে একটা মিটিং ডাকা হয়, যেখানে সব ডাক্তাররাই ডক্টর শাওকে বকতে শুরু করে আর বলে যে যদি কোনো কারণে সার্জারিতে গন্ডগোল হতো তাহলে হসপিটালের নামটাই তো খারাপ হয়ে যেত। যেখানে সব ডাক্তাররা ডক্টর শাওয়ের বিরুদ্ধে বলছিল, সেখানে মিকা একাই ডক্টর শাওকে সাপোর্ট করছিল, আর দুটো সার্জারি একসঙ্গে করার পজিটিভ দিকগুলোকেও ডাক্তারদের সামনে তুলে ধরেছিল। এতে ওই মিটিংয়ে থাকা সব ডাক্তাররা তাদের নিজেদের ভুল বুঝতে পারে। এই ঘটনার পর থেকে মিকা ডক্টর শাওয়ের ফেভারিট হয়ে যায়, আর এই ব্যাপারটার পর থেকে ইয়ান শান ওর প্রতি আরোই জেলাস হচ্ছিল। আজকেই শাওমেন বিদেশে চলে যাবে, তাই দুই বন্ধু আলাদা হওয়ার দুঃখে কান্নাকাটি শুরু করে দেয়। মিকা যখন কান্নাকাটি করছিল তখনই সে ডক্টর শাওয়ের সঙ্গে এলিভেটরে ওঠে,
মিকাকে কান্নাকাটি করতে দেখে নার্সগুলো ভাবে যে ডক্টর শাওই বোধহয় মিকাকে বকেছে, আর এই ব্যাপারটা তো পুরো হসপিটালেই রটে যায়। ক্যাপ্টেন সিং তার সিনিয়র ক্যাপ্টেনের কাছ থেকে এটা পারমিশন নেয় যে সে রোজ হসপিটালে যাবে তারা আহত সোলজারের টেক কেয়ার করার জন্য। পরের দিন ক্যাপ্টেন একটা ফুলের তোড়া নিয়ে পৌঁছে যায় মিকার কাছে। মিকাকে ফুলের তোড়াটা দিয়ে সে নিজের হাঁটু মুড়েই বসে পড়ে, যেই ব্যাপারটা হসপিটালের বাকি নার্সেরাও দেখছিল। তাই মিকা একটু এম্বারেস ফিল করে। কিন্তু তারপরেই জানা যায় যে ক্যাপ্টেন তার জুতোর দড়িটা ঠিক করছিল, আর তারপর ক্যাপ্টেন ওঠার পর মিকার হাত থেকে ফুলের তোড়াটাও নিয়ে নেয়, যেটা দেখে মিকা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ক্যাপ্টেন আসলে করতে কি চাইছে, ফুলের তোড়াটা দিয়ে আবার ফেরত কেন নিয়ে নিল। ক্যাপ্টেন এইটা জানতে চাইছিল যে মিকার কোনো বয়ফ্রেন্ড আছে কি নেই, তাই সে মিকাকে বলে তোমার নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড নেই। যেটা শুনে মিকা বলে হ্যাঁ নেই তো কি হয়েছে, আর তুমি আমাকে ইনার ওয়্যার কেন গিফট করেছিলে, জানো এই ব্যাপারটা নিয়ে সবাই এখনো আমার সঙ্গে মজা করে। যেটা শুনে ক্যাপ্টেন জিজ্ঞাসা করে কেন ইনার ওয়্যারটা কি ফিট হয়নি। মিকা এতে এম্বারেস হয়েই ওকে সেই সোলজারের রুমে নিয়ে আসে, যেখানে ওয়েনবো আগে থেকেই ছিল যে সোলজারের কেয়ার করছিল। ওয়েনবোকে দেখার জন্য রুয়ানও সেখানে হাজির হয়ে যায়। ততক্ষণে মিকা এবং ক্যাপ্টেন রুমের বাইরে চলেই গিয়েছিল। রুয়ান ওয়েনবোকে লাঞ্চের জন্য ইনভাইটও করে, কিন্তু এতে ওয়েনবো না করে দেয়, কারণ তাকে সোলজারের কেয়ার করতে হবে। যেটা শুনে ক্যাপ্টেন ওখানে গিয়ে বলে তুমি রুয়ানের সঙ্গে লাঞ্চে যেতে পারো, আমি সোলজারের টেক কেয়ার করে নেব। ওয়েনবোর যেতে ইচ্ছে না থাকলেও ক্যাপ্টেনের কথা শুনে তাকে রুয়ানের সঙ্গে লাঞ্চে যেতে হয়। কিন্তু বাইরে আসার পর ওয়েনবো রুয়ানকে বলে যে আমি তোমার সঙ্গে লাঞ্চে যেতে পারবো না, কারণ আমাকে এখনই ক্যাম্পে ফিরতে হবে। তখন রুয়ান বলে আমিও ক্যাম্পেই যাব, কারণ আমারও সিনিয়র ক্যাপ্টেন হাওয়ের সঙ্গে কিছু কথাবার্তা আছে। এরপর রুয়ান ওয়েনবোর সঙ্গে বাইকে করেই ক্যাম্পের দিকেই চলে যায়। এদিকে ক্যাপ্টেনের টিমমেটের কন্ডিশন কিছুটা খারাপ হয়ে গেছিল, তাই মিকা বলে যে এর এখনই সিটি স্ক্যান করাতে হবে। ওরা দুজন তাই তাড়াহুড়ো করে সিটি স্ক্যানের রুমের দিকে যায়, কিন্তু সেখানে লম্বা লাইন পড়েছিল, আর সেই লাইনে দাঁড়িয়ে থাকা একটা লোকের সঙ্গে ওদের ঝামেলা শুরু হয়ে যায়, কারণ ওরা লাইনে না দাঁড়িয়ে সিটি স্ক্যান করাতে চাইছিল। ঝামেলার মধ্যেই সেই লোকটি মিকাকে ধাক্কাও দিয়ে দিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন ওকে ধরে নেয়, আর এরপরে সেই লোকটির সঙ্গে ক্যাপ্টেনের ঝামেলা শুরু হয়ে যায়। ক্যাপ্টেন তো রাগের মাথায় লোকটিকে ধরে দূরের দিকেই ছুঁড়ে দেয়। এতে লোকটি চিৎকার করেই বলতে শুরু করে যে ডাক্তার তাকে মেরেছে, কারণ ক্যাপ্টেন যে মিকার সঙ্গে এসেছিল। এইসব কথাগুলো লোকেরা ভিডিও করতে শুরু করে, আর সেটা অনলাইনে ভাইরালও হয়ে যায়। আর এরপর ওদের দুজনের নামে একটা পুলিশ কমপ্লেন্টও হয়ে যায়। থানায় গিয়ে ওরা দুজন সেটেলমেন্ট তো করে নিয়েছিল, কিন্তু সেই লোকটি মিকার নামে হসপিটালেও কমপ্লেন করেছিল। তাই তো ডাইরেক্টররা এটা ডিসাইড করেছে যে মিকাকে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট থেকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে এই ঘটনার জন্য ক্যাপ্টেন সিংকেও অনেক কথাই শুনতে হয়েছিল, আর তার শাস্তি হিসেবে তার আর হসপিটালে যাওয়াটাই বন্ধ হয়ে যায়। ইমার্জেন্সি ডিপার্টমেন্টের প্রথম দিন মিকা একটা পেশেন্টের ডিটেলড ব্যাপার না জেনে তাকে ওষুধ দিয়ে দেয়। যদিও এর ফলে পেশেন্টের কোনো সমস্যা হয়নি, কিন্তু সিনিয়র ডাক্তারদের কাছ থেকে ওকে অনেক বকা খেতে হয়। এতে মিকা অনেকটাই আপসেট হয়ে যায়। এদিকে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে প্রতিদিন মিকার নামে কফি এবং ব্রেকফাস্ট আসতে শুরু হয়, যেটা দেখে ওই ডিপার্টমেন্টের ডাক্তাররা এটা বলতে থাকে যে মিকা বোধহয় ডক্টর শাওকে ইমপ্রেস করার জন্য এইসব কিছু করছে। এদিকে আমরা এইটা জানতে পারবো ডক্টর শাও এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডক্টর উই ওরা দুজন খুব ভালো বন্ধু, যেখানে ডক্টর শাও মিকার ব্যাপারে ডক্টর উইয়ের কাছে অনেক প্রশংসা করে। তখন ডক্টর উই বলে মিকা তাহলে তোমার প্রিয় ছাত্রী ছিল, কিন্তু তোমার এটা জেনে খারাপ লাগবে মিকা তার ইমার্জেন্সি ডিপার্টমেন্টের প্রথম দিনেই গন্ডগোল করে দিয়েছিল। ডক্টর শাও তখন বলে তোমার মতো একজন ভালো গাইড মিকার পাশে থাকলে মিকা খুব তাড়াতাড়ি সবকিছু শিখে যাবে। মিকা যাতে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে খুব ভালো করে কাজ করতে পারে তার জন্য সে প্রচুর পড়াশোনা শুরু করে দেয়। ক্যাপ্টেন সিং এতদিন পর মিকাকে টেক্সট করবে ভাবে, কিন্তু সে কিটা লিখবে সেটাই বুঝতে পারেনি। পরের দিন হসপিটালে ঠিক 7টায় পৌঁছানোর পরেও মিকাকে ডাইরেক্টর উইয়ের কাছে বকা খেতে হয়, কারণ ওদের নিয়ম ছিল 7টা বাজার 10 মিনিট আগে হসপিটালে পৌঁছে যেতে হবে। কিছুদিন পর যখন ক্যাপ্টেন আবারও তার টিমমেটকে দেখার জন্য হসপিটালে আসে, সেখান থেকেই ক্যাপ্টেন জানতে পারে মিকাকে নিউরোলজি ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছে। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে মিকা যেই পেশেন্টগুলোকে ট্রিট করছিল তাদের দায়িত্ব এবার ইয়ান শ্যানের ঘাড়ে পড়ে, আর সেই রিপোর্টগুলো জমা দেওয়ার জন্যই ইয়ান শ্যান ডক্টর শাওয়ের কাছে পৌঁছে যায়। ইয়ান শ্যান যখন ডক্টর শাওয়ের রুম থেকে বেরিয়েই যাচ্ছিল, তখনই ক্যাপ্টেন সিং ডক্টর শাওয়ের রুমে যায়, আর যাকে দেখে মনে হচ্ছিল সে খুব রেগে আছে। তাই এই ব্যাপারটা তাড়াতাড়ি করে ইয়ান শ্যান মিকার কাছে এসে জানিয়ে দেয়। ক্যাপ্টেন সিং ডক্টর শাওকে সেদিনের পুরো ব্যাপারটা খুলে বলে যে সেদিন প্রথমে সেই পেশেন্টের ফ্যামিলি মিকার উপর হামলা করেছিল। আমি তো শুধুমাত্র মিকা এবং আমার টিমমেটকে সাহায্য করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে মিকার কোনো দোষই নেই। তাহলে তুমি কি করে মিকাকে এই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিলে?
তখনই ওখানে মিকা চলে আসে আর সে ডক্টর শাওয়ের কাছে ক্যাপ্টেন সিং এর হয়ে ক্ষমা চেয়ে নেয় আর বলে আমার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হচ্ছে না আর আমি সেখানেও খুব ভালো করেই কাজ করব। এটা বলেই মিকা যখন বাইরে চলে আসে ক্যাপ্টেন ওর পেছনে আসে। ক্যাপ্টেন ওর সঙ্গে কথা বলতেও চাইছিল, কিন্তু মিকা ক্যাপ্টেনের ওপর রাগ করেছিল। আসলে ক্যাপ্টেন মিকাকে কিছু না জানিয়ে ডক্টর শাওয়ের সঙ্গে তার ব্যাপারে কথা বলতে গেছিল। এরপর মিকা খুব ভালো করে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ শুরু করে দেয়। ওর শিফট শেষ হয় রাত 12:30টার সময়, তাই ও বাড়ি যাওয়ার জন্য একটা সাইকেল নিয়ে নেয়। এদিকে ক্যাপ্টেনও মিকার জন্য বাইরেই ওয়েট করছিল আর সে মিকাকে কোনোভাবে বিরক্ত না করে মিকার সাইকেলের পিছনেই ওকে ফলো করছিল। সাইকেল চালাতে চালাতে মিকার ঘুম চলে আসছিল, যেটা দেখে ক্যাপ্টেন পেছন থেকে ওকে আওয়াজ দেয় আর বলে আমাদের কোইন্সিডেন্টালি আবার দেখা হয়ে গেছে। এটা বলেই ও মিকাকে গাড়িতে তুলে নেয় ওকে যাতে বাড়িতে ড্রপ করতে পারে। রাস্তায় যাওয়ার সময় মিকার এতটাই ঘুম পাচ্ছিল যে সে একটু সময় বলে অনেকক্ষণে ঘুমিয়ে থাকে, কিন্তু ক্যাপ্টেন ওকে জাগায়নি। ফাইনালি মিকার ঘুম ভাঙার পর মিকা বাড়ি চলে যায়। ক্যাপ্টেনও মিকার বাড়ির মধ্যে ঢোকা পর্যন্ত বাইরেই ওয়েট করে। ব্যাপারটা যখন মিকা জানালা থেকে দেখে তখন সে স্মাইল করতে শুরু করে। পরের দিন মিকার নিউরোলজি ডিপার্টমেন্টে কিছু দরকার ছিল, তখনই সে ওই ডিপার্টমেন্টের বাকি ডাক্তারদের কাছ থেকে জানতে পারে যে প্রতিদিন সকালে মিকার নামে কেউ কফি এবং ব্রেকফাস্ট পাঠায়। ঠিক তখনই ডেলিভারি বয়ও ওখানে চলে আসে আর সে আজও মিকার জন্য ব্রেকফাস্টই এনেছিল। তখন মিকা ডেলিভারি বয়কে জিজ্ঞাসা করে যে এইসব আমার নামে কে পাঠায়। ডেলিভারি বয় তো এসবের কিছুই জানতো না। মিকা কাস্টমার কেয়ারে ফোন করার পর জানতে পারে যে এইসব কিছু ক্যাপ্টেন সিং এর কাজ। তাইও ক্যাপ্টেন সিংকে ফোন করে আর জিজ্ঞাসা করে তুমি এরকম কেন করছো। তখন ক্যাপ্টেন সিং বলে তুমি আমার টিমমেটের কেয়ার করছো, তাই এগুলো তো আমাদের ডিপার্টমেন্ট থেকে, কিন্তু আমরা তো সবাই জানি যে এইসব কিছু ক্যাপ্টেনের বাহানা। ক্যাপ্টেন আসলে মিকাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর ক্যাপ্টেন মিকাকে জিজ্ঞাসা করে ব্রেকফাস্ট কেমন লাগলো। তখন মিকা বলে আমি তো একদিনও ব্রেকফাস্ট করিনি, আসলে আমাকে তো ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছিল। যেটা শুনে ক্যাপ্টেন ভাবে আরে বেকারই আমার এত টাকা খরচ হয়ে গেল। এদিকে ইয়ান শান ডক্টর শাওকে ইমপ্রেস করার জন্য লাঞ্চ আনে, কিন্তু ডক্টর শাও আগে থেকেই লাঞ্চ করে রেখেছিল। তারপর ইয়ান শান তার লেখার থিসিস পেপারটা ডক্টর শাওকে চেক করতে দেয়, কিন্তু ইয়ান শান যে রোগের ব্যাপারে থিসিসটা লিখেছিল সেই রকম কোনো পেশেন্টকেই ও আগে কোনোদিন ট্রিটই করেনি, আর তাই তো ডক্টর শাও এর এই থিসিসটা একদমই পছন্দ হয়নি। পরের দিন মিকা একজন বয়স্ক লোকের একটা লুকানো রোগের ব্যাপারে আবিষ্কার করে, যেই রোগের ব্যাপারে সেই বয়স্ক লোকের ফ্যামিলিও কিছু জানতো না। তারপরেই সেই বয়স্ক লোকের ট্রিটমেন্টটাও মিকাই করে। পরের দিন ওই বয়স্ক লোকের পরিবার মিকাকে এক ঝুড়ি ফল পাঠায়, সেটাও আবার থ্যাংক ইউ হিসেবে। আর এই ব্যাপারের পর ডাইরেক্টর উইও ওর উপর ইমপ্রেস হয়ে যায়। তারপরে এই ডাইরেক্টর উই মিকার সঙ্গে কথা বলে আর এটাও বলে যে ডাইরেক্টর শাও তোমার অনেক প্রশংসা করেছে। ব্যাপারটা জানার পরেই মিকা ডক্টর শাওয়ের সঙ্গে দেখা করে আর ডক্টর শাওকে ডিনারে ইনভাইটও করে। এই ব্যাপারটা দূর থেকে ইয়ান শ্যানও দেখতে পাচ্ছিল, সে এগুলো দেখে খুবই জেলাস ফিল করে। এরপর ওরা দুজন যখন ডিনার করতে চলে যায় সেখানে মিকা ডক্টর শাওকে ধন্যবাদ জানায়, প্রথমে তো তাকে বিশ্বাস করার জন্য আর দ্বিতীয়ত তার বন্ধু শাওম্যানকে হেল্প করার জন্য। আর এখানে মিকা ডক্টর শাওয়ের কাছ থেকে সার্জারির ব্যাপারে কিছু টিপসও নিয়ে নেয়। এদিকে ক্যাপ্টেন সিং ওয়েনবোর সঙ্গে মিলে মিকার বাড়ির সামনের দোকানে খেতে বসেছিল আর তার চোখ বারবারই মিকাকে খুঁজছিল যে মিকা কখন বাড়ি ফিরবে। ওকে এরকম করতে দেখে ওয়েনবো জিজ্ঞাসা করে তুমি কি কারোর জন্য ওয়েট করছো। এতে ক্যাপ্টেন সিং না বলে দেয়, কিন্তু কিছুক্ষণ পর যখন মিকা ডক্টর শাওয়ের গাড়িতে করে বাড়ি ফেরে তখন ক্যাপ্টেন সিং একটা ছাতা নিয়ে ওর দিকে দৌড়ে যায়। আসলে তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল। ক্যাপ্টেনকে এখানে দেখে মিকা জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। ক্যাপ্টেন বলে এখানকার রেস্টুরেন্টের খাবার খুব ভালো লাগে আমার, তাই তো আমি এখানে ডিনার করতে এসেছি, তুমিও আমাদের সঙ্গে ডিনার করবে চলো। যেটা শুনে মিকা বলে আমি এক্ষুনি ডিনার করে ফিরলাম। তখন ক্যাপ্টেন ওকে পরের দিনের জন্য ডিনারে ইনভাইট করে নেয় আর এতে মিকাও রাজি হয়ে যায়। মিকা চলে যাওয়ার পর ক্যাপ্টেন তো খুবই জেলাস ফিল করে, কারণ মিকা বলেছে সে ডক্টর শাওয়ের সঙ্গে ডিনার করে ফিরছে। পরের দিন ওয়েনবো তার মাকে পিক করার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে সে তার মাকে খুঁজেই পাচ্ছিল না। পরেও জানতে পারে রুয়ান তার মাকে পিক করে নিয়ে গেছে। ওয়েনবো যখন সেখানে পৌঁছায় দেখে যে রুয়ান তার মাকে ইমপ্রেসই করে ফেলেছে। ওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর রুয়ান যখন বাড়ি ফিরে যায় ওয়েনবোর মা ওয়েনবোকে বলে রুয়ান খুবই ভালো মেয়ে, তোমাদেরকে একসঙ্গে খুব ভালো মানাবে। যেটা শুনে ওয়েনবো বলে মা তুমি এসব কি বলছো, আমরা দুজন শুধুমাত্রই বন্ধু। ওর মা বলে তুমি কি বুঝতে পারছো না রুয়ান তোমাকে পছন্দ করে। যেটা শুনে ওয়েনবো বলে সেটা কিভাবে সম্ভব, রুয়ান অনেক বড় বাড়ির মেয়ে, কিন্তু আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। পরের দিন হসপিটালে একটা বাচ্চাকে নিয়ে আসা হয় যে ভুল করেই কীটনাশক খেয়ে ফেলেছিল, কিন্তু এখানে সমস্যাটা ছিল
কীটনাশকটা খুবই বিষাক্ত ছিল আর সেটা ট্রিটমেন্টের জন্য 3000 ওষুধের বোতল লাগবে, কিন্তু হসপিটালে এতগুলো ওষুধ অ্যাভেলেবল ছিল না। সবাই তাই খুবই চিন্তায় পড়ে গেছিল, কিন্তু মিকা খুব শান্তভাবেই এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে শুরু করে আর সবাইকে কাজেও লাগিয়ে দেয়। এই ব্যাপারে যখন ক্যাপ্টেন সিং জানতে পারে, সেও তার টিমমেটদেরকে নিয়ে ওষুধ সংগ্রহ করতে শুরু করে। এইভাবে 3000টা বোতল সংগ্রহ করার পর বাচ্চাটিকে যখন ইনজেক্ট করে দেওয়া হয়, তখন বাচ্চাটিও সুস্থ হয়ে যায়। বাচ্চাটি বেঁচে যাওয়ায় সবাই খুব খুশি হয়, আর মিকাও এতটা খুশি ছিল যে সে ক্যাপ্টেন সিংকেই জড়িয়ে ধরে। এর জন্য বাচ্চাটির পরিবার মিকাকে ধন্যবাদ জানায়, আর তারপর ক্যাপ্টেন সিংকেও। এদিকে ক্যাপ্টেন সিং এর বোন ফিরে এসছে, তাই ক্যাপ্টেন সিংই ওকে পিক করতে যায়। মিকা যখন সেদিন সে হসপিটালেই ছিল, সেই বাচ্চাটির বাবা যখন ফোনে কথা বলছিল সেগুলো সে শুনে ফেলে। আসলে বাচ্চাটির বাবা বাচ্চাটিকে সুস্থ করার জন্য টাকা জোগাড়ের চেষ্টা করছিল, কিন্তু সে কোথাও থেকে টাকা জোগাড় করতেই পারছিল না। যেটা জানতে পেরে মিকা তার সেভিংসটাই বাচ্চাটির বাবাকে দিয়ে দেয়, যাতে বাচ্চাটির বাবা মেডিকেল বিল পে করে দিতে পারে। কিন্তু এই কারণে মিকাকে তার অ্যাপার্টমেন্টটাই ছেড়ে দিতে হয়। আসলে অ্যাপার্টমেন্টে থাকতে গেলে 1 বছরের টাকা একসঙ্গেই বছরের প্রথমে দিয়ে দিতে হয়, কিন্তু মিকা তার সেভিংস দিয়ে দেওয়ার ফলে তার কাছে আর বেশি টাকা নেই। এই ব্যাপারে যখন রুয়ান জানতে পারে, রুয়ান মিকাকে তার সঙ্গে থাকতে বলে, কিন্তু মিকা রুয়ানের ওপর বোঝা হতে চাইছিল না, তাই তো সে হসপিটালের ডরমিটরিতে থাকতে চলে যায়। এদিকে ডক্টর শাও এবং ক্যাপ্টেন সিং এর বোন একে অপরকে আগে থেকে জানে, সেটা কিভাবে ওটা আমরা পরে গিয়েই জানতে পারবো। এদিকে রুয়ান ওয়েনবোকে অনেকটাই মিস করছিল, তাই সে ওয়েনবোর সঙ্গে দেখা করার জন্য তার ক্যাম্পেই পৌঁছে যায়, কিন্তু ওয়েনবোকে অ্যাভয়েড করছিল। তাই রুয়ান ক্যাপ্টেন সিং এর কাছে গিয়ে ওয়েনবোর ব্যাপারে জিজ্ঞাসা করতে যায়। আর এখানে কথায় কথায় রুয়ান ক্যাপ্টেন সিং এর কাছে মিকার কথাও বলে ফেলে। আর এখানেই রুয়ানের কাছ থেকে ক্যাপ্টেন সিং জানতে পারে মিকাকে তার অ্যাপার্টমেন্ট ছাড়তে হয়েছে, আর সে এখন হসপিটালের ডরমিটরিতে থাকে। কিন্তু মিকা আমার সঙ্গেও থাকতে রাজি হচ্ছে না, কারণ সে ছোটবেলা থেকেই এইরকমই, কারোর ওপর নিজের বোঝা চাপাতে চায় না। রুয়ানের কাছ থেকে এইসব কথা শোনার পর ক্যাপ্টেনের মিকার কথা চিন্তা হতে শুরু হয়। ডরমিটরিতে থাকার পরেও মিকা তার নিজের জন্য একটা অ্যাপার্টমেন্ট খুঁজছিল, কিন্তু ও কম টাকায় একটা ভালো অ্যাপার্টমেন্ট খুঁজেই পাচ্ছিল না। ঠিক তখনই ওর বন্ধু চ্যান এসে ওকে বলে যে আমি তোমার জন্য একটা ভালো অ্যাপার্টমেন্ট খুঁজে পেয়েছি। এই অ্যাপার্টমেন্টটা চ্যানের একটা বন্ধুর। সেই অ্যাপার্টমেন্টটা খুব বড় ছিল, কিন্তু তাও চ্যান তার বন্ধুর সঙ্গে কথা বলে 3000 টাকা প্রতি মাসের ভাড়ায় মিকাকে ওই বাড়িতে থাকতে দেয়। কিন্তু শর্ত এখানে একটাই, যে মিকা এই বাড়ির একটাই রুম ইউজ করতে পারবে, কিন্তু এর পরেও মিকাকে পুরো বাড়িটাই পরিষ্কার করে রাখতে হবে। আর এতে মিকা রাজিও হয়ে যায়। তারপর মিকা চ্যানকে বলে যে তোমার বন্ধুর নাম্বারটা দাও, আমি যাতে তাকে ধন্যবাদ জানাতে পারি। চ্যান বলে তার দরকার নেই, আমার বন্ধু ওই অ্যাপার্টমেন্টের দায়িত্বটা আমার উপরেই দিয়েছে, তাই তো বাড়ি ভাড়া দেওয়ার সময় টাকাটা তুমি আমাকেই পে করে দিও, আমি সেটা ওকে পাঠিয়ে দেব। এটা শুনে মিকা খুশি হয়ে চ্যানকে ধন্যবাদ জানায়। পরের দিনই মিকা তার সমস্ত জিনিসপত্র তার নতুন ভাড়া বাড়িতে শিফট করে নেয়। সেদিন ক্যাপ্টেন সিং মিকাকে রাস্তা দিয়ে যেতে দেখে, তাই তো সে তখনই গাড়ি থেকে নেমে মিকার কাছে চলে যায় আর মিকাকে বলে, আমি শুনেছি তুমি থাকার জন্য একটা অ্যাপার্টমেন্ট খুঁজছো, আমি এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারি। যেটা শুনে মিকা বলে, কিন্তু আমি তো থাকার মতো অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি, সেটাও আবার কম টাকায়। যেটা শুনে ক্যাপ্টেন খুশি হয়ে বলে, আমি তোমাকে তোমার অ্যাপার্টমেন্ট পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি। মিকা বলে তার দরকার নেই, আমার অ্যাপার্টমেন্টটা তো সামনেই। এটা বলেই মিকা তার অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটাও ক্যাপ্টেনকে বলে দেয়। যেটা শুনে সোলজার লি তো কিছু একটা বলতেও চাইছিল, কিন্তু ক্যাপ্টেনই ওকে আটকে দেয়। এরপর মিকা তার অ্যাপার্টমেন্টে চলে যায়। চ্যান ইয়ানশানকে খুব পছন্দ করে, কিন্তু ইয়ানশান ওকে একটুও পাত্তা দেয় না। সেদিন ইয়ানশান ডক্টর শাওয়ের কাছে আবারও বকা খায়, কারণ সে তার নিজের কাজ এবং থিসিস পেপারে মন না দিয়ে সে ডক্টর শাওয়ের জন্য বিস্কিট বানিয়ে এনেছিল। পরের দিন মিকা চ্যানকে বলে যে আমার বাড়ির জন্য একটা ডোরমেট দরকার আর একটা হ্যাঙ্গিং আয়রন মেশিনও দরকার। কাজের শেষে যখন সে অ্যাপার্টমেন্টে ফিরে যায়, দেখে যে ডোরমেটটা পাতা আছে এবং আয়রন মেশিনটাও সামনে রাখা আছে, যেটা দেখে মিকা ভীষণ অবাক হয়। আর তাই সে চ্যানকে ফোন করে। চ্যান বলে ডোরমেটটা তো জুতোর র্যাকের পেছনেই ছিল, আর হ্যাঙ্গিং আয়রন মেশিনটা আসলে বাড়ির মালিকের, তার পুরনো বাড়িতে এই মেশিনটা দরকার ছিল না, তাই সে মেশিনটাকে ওখানে পাঠিয়ে দিয়েছে। এগুলো শুনে মিকা বলে, এটা একটু বেশি কোইন্সিডেন্স হয়ে গেল না? চ্যান বলে, তুমি এত কিছু ভাবা বন্ধ করে ওইগুলোকে ঠিক করে ইউজ করো। তখন মিকাও এটাই ভেবে নেয় যে বাড়ির মালিকটা বোধহয় খুব ভালো। কিন্তু সমস্যা তো তখন শুরু হয় যখন মিকার যেটা দরকার পড়ছিল সেটা চ্যানকে বলার পরের দিনই ওর বাড়িতে পৌঁছে যাচ্ছিল। যেমন মিকার একটা মেসেজার দরকার ছিল, সেটা ওর বাড়িতে পৌঁছে যায়। ওর একটা প্রেসার কুকার দরকার ছিল, সেটাও বাড়িতে পৌঁছে যায়। এমনকি ওর যখন স্কিন কেয়ার প্রোডাক্টও শেষ হয়ে গেছিল, সেটাও ওর বাড়িতে হাজির হয়ে যাচ্ছিল। আর এরপরেই আমরা জানতে পারবো যে এইসব কাণ্ড আসলে ক্যাপ্টেন সিংই করছিল, আর ক্যাপ্টেন সিংই ওই বাড়ির মালিক। ক্যাপ্টেন সিং শুধুমাত্র মিকাকে সাহায্য করার জন্য চ্যানের সঙ্গে এই ডিলটা করেছিল।
এই ডিলে সে চ্যানকে 1 মাস খাওয়ার পাঠাবে, আর তার পরিবর্তে চ্যান মিকাকে ক্যাপ্টেন সিং এর ফ্ল্যাটে নিয়ে যাবে, কিন্তু মিকাকে বাড়ির মালিকের ব্যাপারে কিছুই জানতে দেবে না। এইগুলো শোনার পর চ্যান ক্যাপ্টেন সিংকে এটাও বলেছিল যে তুমি তো ওকে ডাইরেক্টও হেল্প করতে পারো। তখন ক্যাপ্টেন সিং বলেছিল তুমি এই ব্যাপারে বেশি ভেবো না, আর মিকার যদি কিছু দরকার পড়ে তুমি সেগুলো সব আমাকে এসে বলবে। তাই তো চ্যান ওর কথা মতোই কাজ করছিল। এদিকে মিকা তো এইসব ব্যাপার দেখে একটু ঘাবড়েই গেছিল, তাই তো সে এই ব্যাপারে কথা বলার জন্য রুয়ানকে ডাকে। সবকিছু জানার পর রুয়ান বলে যে কোথাও চ্যান তোমাকে পছন্দ করে না তো। মিকা বলে সেটা কি করে হতে পারে, ও তো ইয়ানশেনকে পছন্দ করে, আর যেটা পুরো হসপিটালে সবাই জানে। রুয়ান বলে আমার তো মনে হয় চ্যান তোমাকে সত্যিই পছন্দ করে, আর তাই তো এই ফ্ল্যাটটা ইচ্ছে করে এসে তোমাকে 3000 টাকায় ভাড়াই দিয়ে দিয়েছে। মিকা বলে কিন্তু আমি যতদূর জানি চ্যানের নিজস্ব কোনো ফ্ল্যাটই নেই, চ্যান তার বাবা মায়ের সঙ্গে থাকে। মিকা বলে আমি পরের দিন চ্যানের সঙ্গে কথা বলে নেব। কিছুক্ষণ পর রুয়ান ওকে বলে যে এটাও তো হতে পারে এই বাড়ির মালিক তোমার ওপর নজর রাখছে, কারণ তুমিই ভাবো যা কিছুই তোমার দরকার হচ্ছে সেগুলো সবই পরের দিন হাজির হয়ে যায়। আমার তো মনে হয় যে এই বাড়িতে সিক্রেট ক্যামেরাও লাগানো আছে, হয়তো সেই ক্যামেরার মধ্য দিয়ে সে আমাদেরকে দেখছে, বা এটাও হতে পারে যে সেও হয়তো লুকিয়ে এই বাড়িতেই থাকে। তারপর মিকা ওকে স্টোর রুমের ব্যাপারে বলে, যেই রুমে চ্যান ওকে যেতে বারণ করেছে। পরের দিন মিকা যখন হসপিটালে পৌঁছায় চ্যান ওর জন্য ব্রেকফাস্ট এবং কফি এনেছিল। তখন মিকা ওকে জিজ্ঞাসা করে এগুলো কি আমার জন্য? চ্যান বলে আমি তো এগুলো এনেছিলাম ইয়ানশেনের জন্য, কিন্তু সে এগুলো নিতে মানা করে দিয়েছে, তাই তো আমি তোমাকে এগুলো দিচ্ছি। আর এটা শুনেই মিকার রুয়ানের কথা মনে পড়ে। রুয়ান ওকে বলেছিল চ্যান হয়তো ইয়ানশেনের বাহানা দিয়ে তোমার জন্যই সবকিছু করছে। এগুলো ভেবে নেওয়ার পরই মিকা চ্যানের সঙ্গে ডাইরেক্টলি কথা বলে। ও বলে যে তুমি এটা ভালো করে মনে রাখো, সামনের কিছু বছর আমি কারোর সঙ্গে প্রেম করতেই চাই না, আর আমি এরকম কোনো ঝামেলায়ও পড়তে চাই না। এইগুলো শুনে চ্যান কনফিউজড হয়ে যায় যে মিকা কি বলতে চাইছে ওকে। এরপর কিছুদিন মিকা চ্যানকে অবজার্ভ করে, আর তারপর বুঝতে পারে যে চ্যান সত্যিই ইয়ানশেনকে পছন্দ করে। এবার মিকার মনে হয় যে রুয়ানই ঠিক বলেছিল, মনে হয় বাড়ির মালিকই ওর উপর নজর রাখছে। তাই তো খুব ভয় পেয়ে রুয়ানকে ওর বাড়িতে থাকার জন্য ডেকে নেয়। মিকা যে সামনের কিছু বছর প্রেম করতেই চায় না এই ব্যাপারটা চ্যান ক্যাপ্টেনকে জানিয়ে দেয়। ক্যাপ্টেন ব্যাপারটা জানতে পেরে সে তো চিন্তায় পড়ে যায় যে এবার সে কি করবে। রুয়ান মিকাকে বলে যে এই ফ্ল্যাটটা কার সেটা জানার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এটা বলেই ও ওয়েনবোকে ফোন করে ডেকে নেয়। ওয়েনবো এখানে কথায় কথায় বলেই দেয় এটা তো ক্যাপ্টেন সিং এর বাড়ি। ওয়েনবো কতটা সত্যি বলছে সেটা কনফার্ম করার জন্য মিকা চ্যানকে ফোন করে বলে অ্যাপার্টমেন্টে পাওয়ার কাট হয়ে গেছে, প্লিজ তুমি বাড়ির মালিককে বলে এটা ঠিক করার ব্যবস্থা করো, কারণ মিকা এখন হসপিটালে ডিউটিতে আছে। এই ব্যাপারটা যখন ক্যাপ্টেন জানতে পারে তখন সে রাত্রিবেলায় মিকার বাড়িতে পৌঁছে যায়, কারণ সে চ্যানের কাছ থেকে এটাও জেনেছে যে মিকা এখন ডিউটিতে আছে। পাওয়ার ঠিক করতে সেই ক্যাপ্টেন মিকার হাতে ধরা পড়ে যায়। কিন্তু ক্যাপ্টেনও এখানে বুদ্ধি করে বলে যে আমার বাড়িতে তুমি ভাড়া নিয়ে আছো, এটা তো আমি জানতামই না। আসলে আমার এই বাড়িটা খালি পড়েছিল, তাই আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম যে এই বাড়িটা যেন ও ভাড়াই দিয়ে দেয়। আমার বন্ধুর বন্ধুই তো চ্যান, আর তাই তো এইরকম ব্যাপারটা হয়ে গেছে। মিকা জিজ্ঞাসা করে তাহলে আমার যখন যেটা দরকার পড়ছিল সেটা কি করে আমার কাছে চলে আসছিল? ক্যাপ্টেন বলে আরে আমার ভাড়াটিয়া যাতে পালিয়ে না যায় সেই জন্যই তো আমি এইসব কিছু করেছিলাম। আর এইভাবে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে ক্যাপ্টেন ব্যাপারটাকে সামলেই নেয়। এইসব কথা মিকা যখন ফোন করে রুয়ানকে বলে, রুয়ান তখন বলে যে কোথাও ক্যাপ্টেন তোমাকে পছন্দ করে না তো? মিকা বলে সেটা কি করে হতে পারে, আমি তো এতটাও সুন্দর দেখতে নই, আর তাছাড়াও আমি তো সেই স্পেশাল সোলজারকে পছন্দ করি যে 2 বছর আগে আমার জীবন বাঁচিয়েছিল। একদিন মিকা ডক্টর শাওয়ের সঙ্গে কথা বলে। আসলে সে ডক্টর শাওয়ের নিউরো সার্জারি অবজার্ভ করতে চাইছিল। এতে ডক্টর শাও রাজি হয়ে যায়, কিন্তু দূর থেকে এইসব কথাবার্তা ইয়ানশেন শুনে নেয়। তাই মিকা চলে যাওয়ার পর ও ডক্টর শাওয়ের কাছে গিয়ে বলে মিকা কি করে নিউরো সার্জারি অবজার্ভ করতে পারে যখন সে আমাদের ডিপার্টমেন্টেরই নয়। তখন ডক্টর শাও বলে যে কোনো ডাক্তারই আমার সার্জারি অবজার্ভ করতে পারে, আর তাছাড়া মিকা কিছুদিনের জন্য ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গেছে, তার মানে এই নয় যে সে নিউরো সার্জারিতে ফিরে আসতে পারবে না। এদিকে ওয়েন বর্মা রুয়ানকে ফোন করে বলে সে বাড়ি যাওয়ার রাস্তা ভুলে গেছে, যেটা শুনে রুয়ান তখনই ওয়েন বর্মাকে সাহায্য করতে চলে যায়। কিন্তু ওয়েন বর্মা ওকে মিথ্যে বলেছিল, আসলে সে বাড়ি যাওয়ার রাস্তা কখনোই ভোলেনি। কথায় কথায় ও রুয়ানকে জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কি ওয়েনবোকে পছন্দ করো? এতে রুয়ানও হ্যাঁ বলে দেয়, যেটা শুনে ওয়েনবোর মা ওদের সেটিং করানোর কাজে লেগে পড়ে, আর ওয়েনবোকেও বাড়িতে ডেকে নেয়। লাঞ্চ করার সময় রুয়ান অমলেট খেয়ে নেয়, কিন্তু এই অমলেটে তার অ্যালার্জি ছিল, তাই ওয়েনবোই ওর অ্যালার্জিতে ওষুধ লাগিয়ে দেয়। আর এখানেই রুয়ান ওয়েনবোকে বলেই দেয় যে সে ওয়েনবোকে পছন্দ করে, যেটা শুনে ওয়েনবো তো বুঝতেই পারছিল না যে সে কি উত্তর দেবে। চ্যান আজকে তার ডিউটিটা মিকাকে করতে বলে, কারণ সে নিজে যাবে একজন পপুলার ইন্টারনেট সেলিব্রিটি মেজির ফ্যান মিটিংয়ে। ওয়েনবো যখন ভাবছিলই সে কি উত্তর দেবে,
ঠিক তখনই ক্যাপ্টেন সিং ওকে ফোন করায় ওকে ওখান থেকে চলে যেতে হয়। আসলে মেচির যে ফ্যান মিটিং হয়েছিল সেখানে মেচির একজন পাগল ফ্যান মেচিকেই কিডন্যাপ করে নিয়ে চলে যায়, আর সে মেচিকে কিডন্যাপ করতে গিয়ে অনেক বড় অ্যাক্সিডেন্টও ঘটিয়ে দিয়েছিল। অ্যাক্সিডেন্টে যাদেরই গায়ে আঘাত লেগেছে চ্যান তাদেরকে হসপিটালে আনে। এদিকে সেই কিডন্যাপারের পেছনে ক্যাপ্টেন সিং এর পুরো টিম লেগে গেছিল, কারণ সেই কিডন্যাপারের কাছে হাতিয়ার ছিল আর তার সঙ্গে ওর কাছে বোমও ছিল। ক্যাপ্টেনের পুরো টিম তো কিডন্যাপারকে ঘিরে ফেলে, কিন্তু কিডন্যাপার মেচির গলায় ছুরি ধরে রেখেছিল। ক্যাপ্টেন তখন সেই কিডন্যাপারের সঙ্গে কথা বলতে শুরু করে। কিডন্যাপারের দাবি ছিল মেচি যে বড় ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করতে চাইছে সেই বিয়েটা যেন ও ক্যান্সেল করে দেয়। ততক্ষণে মিকাও সেখানে পৌঁছে যায় অ্যাম্বুলেন্সের সঙ্গে। আসলে সে মেচির যে স্টাফ মেম্বাররা হসপিটালে ভর্তি আছে তাদের কাছ থেকে জানতে পেরেছে মেচির অ্যাস্থমা আছে। কিডন্যাপার ওকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করিয়েছিল, তাই তো ওর কিছুক্ষণের মধ্যেই অ্যাস্থমা অ্যাটাক শুরু হয়ে যাবে। ক্যাপ্টেন এই ব্যাপারে কিডন্যাপারকে জানিয়ে দেয়। তখন কিডন্যাপার ওদের কাছে একজন ডাক্তারের দাবি করে। ক্যাপ্টেন তাদের টিম মেম্বারকে ডাক্তার সাজিয়ে মেচির কাছে পাঠাচ্ছিল, কিন্তু কিডন্যাপার বলেই দেয় যে আমি এই ডাক্তার চাই না, আমি একজন ফিমেল ডাক্তার চাই। যেটা শুনে মিকা ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন ওকে আটকে দেয় আর বলে তুমি ওখানে যেতে পারো না, কারণ ওখানে গেলে তোমার বিপদও হতে পারে। মিকা ক্যাপ্টেনকে বলে যে আমি যদি এখনই না যাই তাহলে মেচির অ্যাস্থমা অ্যাটাক চলে আসবে। এবার ক্যাপ্টেন বাধ্য হয়েই রাজি হয়ে যায় আর মিকাকে বুঝিয়ে দেয় যে ওকে সেখানে গিয়ে কি কি করতে হবে। মিকার কানে সে একটা ইয়ারপিসও লাগিয়ে দেয়। মিকাকে সে এটাও বলে তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি, আমি তোমার সঙ্গে খারাপ কিছু হতেই দেব না। এটা বলেই সে তার মুখে মাস্ক লাগিয়ে নেয়। ওকে মাস্ক পরা অবস্থায় দেখে মিকার সেই 2 বছর আগের স্পেশাল সোলজারের কথা মনে পড়ে যায় যে তার জীবন বাঁচিয়েছিল। এরপর মিকা ক্যাপ্টেন সিং এর সঙ্গে একটা অক্সিজেন মাস্ক নিয়ে মেচির দিকে এগিয়ে যায়। মেচিকে মাস্কটা পরিয়ে দেওয়ার পর মিকা কিছুক্ষণ কিডন্যাপারের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, আর সেই সুযোগে ক্যাপ্টেন এবং ওয়েনবো পেছন দিক থেকে কিডন্যাপারকে ধরে ফেলে। কিন্তু এইরকমটা করতে গিয়ে কিডন্যাপারের হাতে থাকা ছুরিটা ক্যাপ্টেনের হাতে লেগে যায়, তাই মিকাই ক্যাপ্টেনের হাতে ব্যান্ডেজ করে দেয়। মিকা কনফিউজড ছিল 2 বছর আগে যে সোলজার তার জীবন বাঁচিয়েছিল আর ক্যাপ্টেন সিং একই লোক নাকি। এটা বোঝার জন্য মিকা ওর মুখটা ঢেকে দিয়ে ওর চোখ দুটো দেখে বোঝার চেষ্টা করে যে এই সেই সোলজার নাকি। কিন্তু ক্যাপ্টেন সিং এর কাছে তখনই একটা ফোন কল চলে আসে আর ওকে এই ঘটনার রিপোর্ট দেওয়ার জন্য ওখান থেকে চলে যেতে হয়। এদিকে মিকার মাথায় এমন ভাবেই সেই সোলজারের কথাটা ঘুরছিল, তার তো রাতের ঘুমটাই উড়ে গেছিল। তাই সে রাতের বেলায় রুয়ানকে ফোন করে, ক্যাপ্টেন সিং এর ব্যাপারে সব কথা বলেও দেয়। যেগুলো শুনে রুয়ান ওর সঙ্গে মজা করতে শুরু করে আর বলে কোথাও তোমারই ক্যাপ্টেন সিংকে পছন্দ হয়ে যায়নি তো? আর যদি তাই হয় তাহলে ক্যাপ্টেন সিং যদি সামনে থেকে তোমাকে প্রপোজ করে তাহলে তুমি কি করবে? মিকা বলে ক্যাপ্টেন সিং বোধহয় আমাকে ওইভাবে পছন্দ করে না, ক্যাপ্টেনের হাতে চোট লেগে গেছিল তাই ক্যাপ্টেন 3 দিনের ছুটি পেয়ে যায়। ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন মিকার কাছে চলে যায় আর ওকে ডিনারে ইনভাইটও করে। মিকা বলে যে আমার বাড়িতে কিছু কাজ আছে, যেটা শুনে ক্যাপ্টেন সিং বলে তাহলে ভালোই হয়েছে, আমারও ছুটি আছে, চলো বাড়িতে গিয়ে ডিনার করি। ক্যাপ্টেন মিকার সঙ্গেই ওর বাড়িতে চলে যায়, যেখানে ক্যাপ্টেন নিজেই রান্না করতে শুরু করে। একটু পরে সে মিকাকে তার অ্যাপ্রনটা বেঁধে দিতেও বলে। এরপর ওরা দুজন একসঙ্গেই ডিনার করতে বসে, যেখানে মিকা ক্যাপ্টেন সিং এর সঙ্গে অনেক কথাই বলছিল। কথায় কথায় মিকা ক্যাপ্টেন সিংকে তার সবথেকে বিপজ্জনক নিশানার ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা শুনেই ক্যাপ্টেন 2 বছর আগের সেই জুয়েলারি শপে যে ঘটনাটা ঘটেছিল সেটাই বলে, কিন্তু ক্যাপ্টেন এখানে এটা বলেনি যে সে মিকাকেও চিনতে পেরেছে। আর ক্যাপ্টেনের কথা শোনার পর মিকাও কনফার্ম হয়ে যায় যে 2 বছর আগে ক্যাপ্টেন সিংই ওর জীবন বাঁচিয়েছিল। ক্যাপ্টেন বলে আমি কিছুদিন ছুটি পেয়েছি তাই আমি ক্যাম্পে আর ফিরবো না। এইটা শুনেই মিকা বাথরুমে যাওয়ার বাহানা করে ওখান থেকে উঠে চলে যায় আর বাথরুমে গিয়ে ভাবতে থাকে যে কোথাও ক্যাপ্টেন এখানে থাকার কথা বলছে না তো, আর যদি ক্যাপ্টেন থাকবেই বলে তাহলেও কি বলবে। এগুলো ভাবার পর মিকা বাইরে আসে। সে এটাই ঠিক করে ফেলেছিল ক্যাপ্টেনকে বলেই দেবে বাড়ি চলে যেতে, কিন্তু ওর কিছু বলার আগেই ক্যাপ্টেন ওকে জিজ্ঞাসা করে আজ রাতে ও কি করতে চায়। কথা বলতে বলতেই ক্যাপ্টেন মিকার দিকে এগিয়ে যাচ্ছিল আর মিকা পিছিয়ে যাচ্ছিল। আসলে মিকা খুব নার্ভাস হয়ে পড়েছিল, তাই তো সে ঠিক করে উত্তর দিতেই পারছিল না। ক্যাপ্টেন বলে তুমি কি করবে বলো, আমি তোমাকে সাহায্য করে দেব। আর তারপর মিকার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমার কারণেই তোমাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে। কথা বলতে বলতে ক্যাপ্টেন এতটাই ক্লোজ হয়ে গেছিল যে মিকা ওর চোখটাই বন্ধ করে নেয়। মিকা যখন ভাবছিল ক্যাপ্টেন ওর সঙ্গে কিছু করতে চায়, তখনই ক্যাপ্টেন রুমের লাইট বন্ধ করে দিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে যায়। আর ফ্ল্যাটে ফিরে সে হাসতেই শুরু করে। এখানে আমরা জানতে পারবো যে ক্যাপ্টেন তো মিকার সামনের ফ্ল্যাটেই থাকে। আসলে মিকা থাকে ক্যাপ্টেনের ফ্ল্যাটে আর ক্যাপ্টেন থাকে তার বোনের ফ্ল্যাটে। পরের দিন ক্যাপ্টেন মিকাকে হসপিটালে ছাড়তে যায় নিজের আঘাত লাগা জায়গায় ড্রেসিং করানোর বাহানায়। ডক্টর শাও মিকাকে একটা পার্টিতে ইনভাইট করে, যেখানে ডক্টর শাও এর কিছু বন্ধুরাও থাকবে আর তারা নিউরো সার্জারির ব্যাপারে ডিসকাশনও করবে।
মিকা এতে রাজি তো হয়ে যায়, কিন্তু এইসব ব্যাপার দেখে ইয়ান সেন আবারও জেলাস ফিল করে। রাতে মিকা চলে যায় ডক্টর শাহের সঙ্গে পার্টিতে, আর এদিকে ক্যাপ্টেন সিং তার বোনের সঙ্গে ডিনারে যায়, যেখানে ক্যাপ্টেন সিং এর বোন ওর সঙ্গে একটা মেয়ের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আসলে ওর বোন চায় ক্যাপ্টেন সিং বিয়ে করে নিক আর তার নিজের পরিবার তৈরি করে তাদের কোম্পানিটা সামলে নিক। ওরা দুজন যখন কথা বলতে বলতে নিজেদের ফ্ল্যাটের দিকেই ফিরছিল, তখনই ওরা দেখে মিকা ডক্টর শাহের গাড়ি থেকে নামছে। ইয়াও তো জানেই না যে ক্যাপ্টেন সিং তার বাড়িটা মিকাকে ভাড়াই দিয়েছে, তাই তো মিকার পেছনে পেছনে মিকার ফ্ল্যাটেই ঢুকে পড়ে। আর ঢুকেই সে তার বিউটি প্রোডাক্ট খুঁজতে শুরু করে, যেটা ক্যাপ্টেন ইয়াওকে লুকিয়ে মিকাকে দিয়ে দিয়েছিল। শুধু এইটুকুই নয়, সে তার বাড়ির আরো কিছু জিনিসপত্র খুঁজছিল যেগুলো তার ফ্ল্যাট থেকে হঠাৎই উধাও হয়ে গেছিল। ক্যাপ্টেন সিং তো সেগুলো মিকাকেই দিয়ে দিয়েছিল। ইয়াও এইসব কথা মিকার সামনেই ক্যাপ্টেন সিংকে বলছিল, যেগুলো শুনে ক্যাপ্টেন সিং এমবেরেস হয়ে পড়ে। ইয়াও এটা বুঝতে পেরেই গেছিল যে ক্যাপ্টেন সিং মিকাকে পছন্দ করে, তাই তো সে মিকাকে বলে যে তোমার যদি এরপর থেকে কিছু দরকার পড়ে তুমি আমার কাছে ডাইরেক্টলি চেয়ে নিও। এটা বলেই ইয়াও তার নিজের ফ্ল্যাটে ফিরে যায়। ইয়াও চলে যাওয়ার পর ক্যাপ্টেন মিকাকে পরের দিন কোথাও ঘুরতে নিয়ে যাবে বলে, এতে মিকাও রাজি হয়ে যায়। মিকা তো এটা ভেবেই এক্সাইটেড হয়ে যাচ্ছিল যে ক্যাপ্টেন ওকে কোথায় নিয়ে যাবে, আর এদিকে ক্যাপ্টেন এইটা ভেবে চিন্তায় পড়ে গেছিল যে সে মিকাকে কোথায় নিয়ে যাবে। তাই তো সে এই ব্যাপারে জানার জন্য তার বন্ধু লুফ্যাং এর কাছে যায়। পরের দিন মিকা খুব সুন্দরভাবে রেডি হয়ে নেয়, এদিকে ক্যাপ্টেনও খুব ভালোভাবেই রেডি হয়ে গেছিল। ক্যাপ্টেন তো ভেবেই রেখেছিল মিকাকে সে ল্যাভেন্ডার বাগানে নিয়ে যাবে, কিন্তু রাস্তায় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। তার উপরে ক্যাপ্টেনের কাছে ফোন আসে যে ওকে একটা জরুরি মিশনে যেতে হবে। তাই বেচারা ক্যাপ্টেন আর কি করবে, মিকাকে কোনো রকম করে পাশের একটা বাস স্ট্যান্ডে নিয়ে যায়, আর এটাও বলে যে কিছুক্ষণ পর আমার বন্ধু লুফ্যাং এখানে এসে তোমাকে নিয়ে চলে যাবে। এটা বলে ক্যাপ্টেন তো চলে যায়। মিকা ভাবে যে যেহেতু লুফ্যাংকে জানেই না আর লুফ্যাংও তাকে জানে না, তাহলে ওরা একে অপরকে চিনবে কিভাবে। তাই তো মিকা রুয়ানকে ফোন করে এখানে ডেকে নেয়। তারই কিছুক্ষণ পর লুফ্যাং ওখানে চলে আসে। তারপর লুফ্যাং ওদের দুজনকে লাঞ্চে নিয়ে যায়, যেখানে সে ক্যাপ্টেন সিং এর ব্যাপারে অনেক মজার মজার কথা বলে। আর এই লাঞ্চ করতে গিয়ে রুয়ান লুফ্যাংকে বলেই দেয় সেও ওয়েনবোকে খুব পছন্দ করে, কিন্তু ওয়েনবোই ওকে ভাব দিচ্ছে না। এরপর থেকে ক্যাপ্টেন এবং মিকার মধ্যে শুধুমাত্র গুড মর্নিং এবং গুড নাইটেই কথা হতো, কারণ ওরা তো একে অপরের কাজে খুব ব্যস্ত ছিল। এদিকে অনেকদিন হয়ে গেছে কিন্তু ক্যাপ্টেন তার মিশন থেকে ফিরেই আসেনি, তাই তো মিকা ওকে খুব মিস করছিল। তারপর সে ক্যাপ্টেনের ব্যাপারে কথাবার্তা জানার জন্য ইয়াওয়ের ফ্ল্যাটে চলে যায়। ইয়াও ওকে ক্যাপ্টেন সিং এর রুমে নিয়ে যায়। ক্যাপ্টেন সিং এর পুরো রুমটাই সোলজারের জিনিসপত্র দিয়ে ভর্তি ছিল, আর এই জিনিসপত্রগুলো দেখতে দেখতেই মিকার হাত লেগে ক্যাপ্টেন সিং এর একটা খেলনা হেলিকপ্টার ভেঙেই যায়। এতে মিকা একটু ঘাবড়েই যায়, আর তারপর সে ফাইটার হেলিকপ্টারটা ঠিক করার কাজে লেগে পড়ে, কিন্তু ওটাও ঠিক করতে অনেক দিনই চলে যায়। এদিকে ওয়েনবোর মা রুয়ান এবং ওয়েনবোকে এক করার জন্য বাহানা করে ওয়েনবোকে একদিন রুয়ানের সঙ্গে মুভি দেখতে পাঠিয়ে দেয়, কিন্তু এখানে ওয়েনবো রুয়ানকে বলে দেয় তার পেছন ছেড়ে দিতে এবং আরো অনেক কথা শোনায়। আসলে সে ভেবেছিল রুয়ান তাকে পছন্দ করে না, রুয়ানের এগুলো কিছুদিনের অ্যাট্রাকশন মাত্র, কিন্তু আজকে রুয়ানের ওয়েনবোর এইসব কথা শুনে মন খারাপ হয়ে যায়, তাই তো সে মুভি ছেড়েই চলে যায়। এইদিকে ক্যাপ্টেনের টিমে প্রথম মেয়ে স্পেশাল সোলজার আসে, যার নাম ছিল জুয়ান। জুয়ানের শুটিং স্কিল ওয়েনবোর থেকেও খুব ভালো, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ক্যাপ্টেন সিং এর পরে ওয়েনবোই খুব ভালো শুটার ছিল। এই ব্যাপারের জন্য ক্যাপ্টেন সিং ওর খুব প্রশংসাও করে। ক্যাপ্টেন হাফ দিনের জন্য ছুটি নিয়েছিল, তাই সে মিকাকে ডিনারে ইনভাইট করে নেয়, কিন্তু ওদের টিমে নতুন সোলজার এসছে তাই ওয়েলকাম পার্টি রাখা ছিল, আর যাতে ক্যাপ্টেন সিংকে তো যেতেই হবে, তাই তো ক্যাপ্টেন সিং মিকাকেও ওদের পার্টিতেই নিয়ে চলে যায়। কিন্তু এই পার্টিতে গিয়ে মিকার খুব অকওয়ার্ড লাগছিল, কারণ বাকি সোলজাররা সবাই জুয়ানের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। কথায় কথায় জুয়ান মিকাকে জিজ্ঞাসা করেই ফেলে ও ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড নাকি, আর এই প্রশ্নের পরে ব্যাপারটা তো আরোই অকওয়ার্ড হয়ে যায়। মিকা বলে যে ক্যাপ্টেন শুধুমাত্র আমার ইমার্জেন্সি রেস্কিউয়ার ট্রেনিং এর ইনস্ট্রাক্টর ছিল। এই কথার পর ক্যাপ্টেন ওর সঙ্গে বাইরে যেতেও চাইছিল, কিন্তু তখনই ওদের একটা সিনিয়রের ফোন চলে আসে, তাই তো ক্যাপ্টেনকে মিকাকে ওখানে ছেড়ে দিয়েই চলে যেতে হয়। এদিকে রুয়ান ওয়েনবোর দুঃখে খুবই ড্রিঙ্ক করে রেখেছিল, তাই লুফ্যাংই ওকে একটা হোটেল রুমে নিয়ে যায়। সেখানে সে রুয়ানকে শুইয়ে দেওয়ার পর নিজে অন্য রুমে চলে যায়। এদিকে ক্যাপ্টেন এটা ভেবে চিন্তায় ছিল যে আগের দিনের ডিনার পার্টিতে যা হয়েছে তার জন্য কোথাও মিকা ওর উপর রাগ করেনি তো। ও অনেকবার মিকাকে টেক্সট করে জিজ্ঞাসা করবে ও ভাবে, কিন্তু সাহস করে সেটা করতেই পারছিল না। ফাইনালি ও একবার মিকাকে টেক্সট করেই ফেলে যে ও সেফলি বাড়ি পৌঁছে গেছে নাকি। মিকা উত্তর দেয় যে হ্যাঁ, ও বাড়ি পৌঁছে গেছে। ক্যাপ্টেন সিং এরপর ওকে ফোন করে আর বলে আগের দুদিনের ডিনারে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি, আর আমি এটাও প্রমিস করছি যে দুদিন পরে তোমাকে আমি ডিনারে নিয়ে যাব। পরের দিন রুয়ানের যখন একটা হোটেল রুমে ঘুম ভাঙে, ওর তো মাথা খারাপই হয়ে যায়, কারণ তার ড্রেসও চেঞ্জ করা ছিল,
কিছুক্ষণ পর যখন লুফ্যাং ওখানে আসে, রুয়ান লুফ্যাং এর উপরেই রাগ দেখাতে শুরু করে। তখন লুফ্যাং ওকে ভালো করে ব্যাপারটা বুঝিয়ে বলে, আর এটাও বলে যে আমি পাশের রুমে ছিলাম, হোটেলের স্টাফকে দিয়ে তোমার জামাকাপড় পরিবর্তন করিয়েছি। নিজের ভুল বুঝতে পেরে রুয়ান লুফ্যাং এর কাছে ক্ষমা চেয়ে নেয়, আর আজকের ব্যাপারটা সিক্রেটও রাখতে বলে। পাশের একটা শহরে ভূমিকম্প হয়েছিল, তাই তো সেখানকার লোকেদেরকে রেস্কিউ করার জন্য সোলজারদের একটা টিমকে ওখানে পাঠানো হয়েছিল। এদিকে ভূমিকম্পে অনেক লোকের আঘাতও লেগেছিল, তাই তাদেরকে সাহায্য করার জন্য মিকা এবং ডাক্তারদের একটা টিমকেও ওখানে পাঠানো হয়েছিল। সবাই গিয়ে ভূমিকম্পের জায়গায় রেস্কিউ করার কাজে লেগে পড়ে। রিপোর্টারদের একটা টিমও ওখানে নিউজ কভারেজের জন্য গেছিল, আর তাদেরই মধ্যে রুয়ানও ছিল। এখানে এসে রুয়ান এবং ওয়েনবোর তো অনেকবারই দেখা হচ্ছিল, কিন্তু রুয়ান ওকে সবসময়ই অ্যাভয়েড করার চেষ্টা করছিল। কিন্তু ওরা যখন রেস্কিউ এর কাজ করছিল তখন ওরা দুজন প্রায়ই একসঙ্গে ছিল, আর এইভাবে তো ওদের মধ্যে একটু আধটু কথাও শুরু হয়ে যায়। তাই ওরা দুজন আবার সবকিছু বন্ধুত্ব থেকে শুরু করে। এখানে ওয়েনবো রুয়ানের কাছে ক্ষমাও চেয়ে নেয়। ক্যাপ্টেন সিং এবং মিকার মধ্যে ফিলিংস তো আগে থেকেই ছিল, কিন্তু ওরা একে অপরকে কতটা ভালোবাসে সেটা বুঝতে পারে তখন যখন ক্যাপ্টেন সিং একটা কয়লা খনিতে লোকেদেরকে উদ্ধার করার কাজে যায়, কিন্তু সেখানে হঠাৎ করে আবার ভূমিকম্প চলে আসে। তাই তো ক্যাপ্টেন সিং সেখানেই আটকে যায়। এই ব্যাপারে যখন মিকা জানতে পারে তখন সে বাকি সোলজারদের সঙ্গে ওই কয়লার খনিতে চলে যায়। কিছুটা যাওয়ার পর সে বাকি সোলজারদের থেকে আলাদাও হয়ে যায়, কিন্তু সে ক্যাপ্টেন সিংকে খুঁজে পেয়ে যায়। ক্যাপ্টেনের অবস্থা তখন খুবই খারাপ ছিল, কারণ ক্যাপ্টেন ঠিক করে নিঃশ্বাস নিতেই পারছিল না। আসলে জায়গাটা খুবই বদ্ধ, আর বাইরে থেকে অক্সিজেন আসার রাস্তাটাই বন্ধ হয়ে গেছিল। এদিকে মিকার কাছে একটাই অক্সিজেন মাস্ক আছে, তাই একবার মিকা অক্সিজেন নিচ্ছিল তো আরেকবার ক্যাপ্টেন। ক্যাপ্টেনের কন্ডিশন যখন খুব খারাপ হয়ে যাচ্ছিল, সে মিকাকে বলেই ফেলে যে সে মিকাকে খুব পছন্দ করে। একটা সময় তো এমন আসে ক্যাপ্টেন শ্বাস নেওয়াই বন্ধ করে দেয়, যেটা দেখে মিকা ওকে মাউথ টু মাউথ শ্বাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতেও ক্যাপ্টেনের জ্ঞান ফেরেনি। ওরা যখন এইরকমই একটা অবস্থায় ছিল, বাকি সোলজাররা ওদেরকে খুঁজেও পেয়ে যায়, তাই তারা ওদেরকে উদ্ধার করে বাইরে আনে। ক্যাপ্টেনের যখন জ্ঞান ফেরে সে প্রথমেই মিকার কথা জিজ্ঞাসা করে, তখনই মিকা ওর সামনে চলে আসে, যেটা দেখেই ক্যাপ্টেনের মনে স্বস্তি আসে। বাকি সোলজাররা ওখান থেকে চলে যাওয়ার পর ক্যাপ্টেন আবারও এখানে মিকাকে তার মনের কথা খুলে বলে, আর ওকে তার গার্লফ্রেন্ড হতেও বলে। মিকা এতে রাজি হয়ে যায়। ক্যাপ্টেন এখানে মিকাকে তার 2 বছর আগের লেখা একটা চিঠি দেখায়, যেটা মিকা সেই স্পেশাল সোলজারকে ধন্যবাদ জানানোর জন্য লিখেছিল, আর তার সঙ্গে একটা লকেটও দিয়েছিল। এইগুলো দেখে মিকা অবাক হয়ে যায়, কিন্তু মিকা খুব খুশিও হয়, কারণ ক্যাপ্টেন সিংই সেই স্পেশাল সোলজার। আর এভাবেই ওরা দুজন কাপল হয়ে যায়। ডাক্তারদের কাজ কমপ্লিট হয়ে গেছিল, তাই তারা ওখান থেকে ফিরে যায়, কিন্তু ক্যাপ্টেনদের টিমকে ওখানে আরও কিছুদিন থাকতে হয়। কিছুদিন পর যখন ক্যাপ্টেন ফিরে আসে, সে প্রথমেই মিকাকে ডিনারে ইনভাইট করে। ভূমিকম্পের সিচুয়েশনে মিকার পারফরমেন্স দেখে সবাই খুব খুশি হয়, আর তাকে আবারও একবার নিউরোসার্জারি ডিপার্টমেন্টে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়। রাতে মিকা বাড়ি ফেরার পর ক্যাপ্টেন সিং এর সঙ্গে ডিনার করে, যেখানে ওরা দুজনই খুব নার্ভাস ছিল, কারণ এটাই ওদের প্রথম রিলেশনশিপ। এরপর ওরা দুজন কথা বলতে বলতে নিজেদের নার্ভাসনেস কিছুটা হলেও দূর করে। ক্যাপ্টেন বলে তার মিকাকে পছন্দ হয়েছিল সেই ইমার্জেন্সি রেস্কিউয়ের ট্রেনিংয়ের সময় থেকে। মিকা বলে তার প্রথম ভালোবাসা 2 বছর আগের সেই স্পেশাল সোলজার হলেও তারও ক্যাপ্টেন সিংকে সেই ট্রেনিংয়ের সময় থেকেই পছন্দ হয়ে যায়। আর তারপর থেকে ক্যাপ্টেন সিংয়ের সঙ্গে কিছুদিন সময় কাটানোর পর মিকা বুঝতে পারে যে সে ক্যাপ্টেন সিংকে খুব পছন্দ করে। এইদিকে লু ফ্যাং রুয়ানের পেছনেই পড়ে গেছিল। আসলে লু ফ্যাংও রুয়ানকে খুব পছন্দ করে ফেলেছে, তাই সে সবসময় রুয়ানের সামনে পেছনে ঘুরতে শুরু করে, যেগুলো দেখে রুয়ান খুবই ইরিটেট হয়ে যায়। তখনই তার মনে পড়ে সেও ওয়েনবোর পেছনে এইভাবেই ঠিক ঘুরতো। এটা ভাবার পরেই রুয়ান ডিসাইড করেই ফেলে যে সে ওয়েনবোকে ভাবার জন্য একটু সময় দেবে। ক্যাপ্টেন সিং এবং মিকা সময় পেলেই একসঙ্গে ডেটে যেত, মুভি দেখতো এবং খুব এনজয়ও করতো। এইদিকে আমরা এটা জানতে পারবো যে ইয়াও এবং ডক্টর শাও আগে কাপল ছিল, কিন্তু ওদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে ওদের রিলেশনটাই শেষ হয়ে যায়। কিন্তু ওরা একে অপরকে এখনও পছন্দ করে, তাই তো দুজনেই সময় পেলে একে অপরের সঙ্গে বাহানা করেই দেখা করে নেয়। পরের দিন সকালে ক্যাপ্টেন মিকাকে টেক্সট করে বলে ওরা একসঙ্গে জগিংয়ে যাবে। ক্যাপ্টেন যখন জগিংয়ের ড্রেস পরে দরজা খোলে, দেখে যে ওর বোন দাঁড়িয়ে আছে, আর ঠিক তখনই সামনের ফ্ল্যাট থেকে মিকাও বেরিয়ে আসে। সেও জগিংয়ের ড্রেসে ছিল, তাই ইয়াও জিজ্ঞাসা করে কোথাও তোমরা দুজন একসঙ্গেই জগিংয়ে যাচ্ছ না তো? মিকা তখন বাহানা করেই বলে না না, আমি তো নোংরা ফেলতে যাচ্ছি। এটা বলেই মিকা একটু আগে বেরিয়ে যায়। আসলে মিকা এখনকার মতো ওদের রিলেশনটাকে সিক্রেট রাখতে চাইছিল। কিছুক্ষণ পর ক্যাপ্টেন সিং এর সঙ্গে ওর জগিংয়ে দেখা হয়েই যায়, কিন্তু জগিং করতে গিয়ে মিকা একটু ক্লান্ত হয়ে গেছিল, তাই ক্যাপ্টেন সিং ওকে সাইক্লিং করতে বলে। আর এই সাইক্লিং করতে গিয়েই আর একটু হলে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যেত, যেখানে ক্যাপ্টেন সিংই ওকে বাঁচিয়ে নেয়।
আর তারপর ওকে বকতেও শুরু করে এবং বলে যে তোমার তো একটু খেয়াল করে রাস্তায় চলা উচিত। এরপর ওরা দুজন একসঙ্গে ব্রেকফাস্টও করতে যায়। আজকে মিকা আবারও নিউরোসার্জারি ডিপার্টমেন্টে ফিরে এসছে, তাই সবাই খুব খুশি হয়, কিন্তু ইয়ান শেন এতটাও খুশি ছিল না। রাতে যখন মিকার কাজ শেষ হয়ে যায় তখন ক্যাপ্টেন সিং ওকে পিক আপ করতে আসে। আসলে ক্যাপ্টেন সিং আবারও ডিউটিতে ফিরে যাবে, তাই ডিউটিতে ফেরার আগে ও মিকার সঙ্গে ডিনার করতে চাইছিল। পরে তিনি ক্যাপ্টেন তার ডিউটিতে ফিরে যায়, আর সেখানে গিয়েই সে তার সোলজারদেরকে আবারও ট্রেন করতে শুরু করে। এদিকে চ্যান ফাইনালি ডিসাইড করেই নেয় সে ইয়ান শেনকে তার মনের কথাটা বলে দেবে। তাই তো রাতের একটা মিউজিক ফেস্টিভ্যালে ও ইয়ান শেনকে ইনভাইট করে। ক্যাপ্টেন সিং যখন সেদিন মিকার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলছিল, বাইরে থেকে বাকি সোলজাররা এইসব কিছু দেখে নেয়। তারা ক্যাপ্টেনকে চাবি দেওয়ার বাহানা করে রুমের মধ্যে চলে আসে, আর তারা সবাই মিকাকে হাই হ্যালো বলে। মিকা তখন ওদেরকে ওদের কাজ করতে বলে ভিডিও কলটা কেটে দেয়। এতে ক্যাপ্টেন সিং বাকি সোলজারদের ওপর খুব রেগে যায়, কারণ তাদের কারণে ওর মিকার সঙ্গে ঠিক করে যে কথাই হলো না। এদিকে চ্যান মিউজিক ফেস্টিভ্যালের বাইরে ইয়ান শেনের জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিল, কিন্তু ইয়ান শেন আর আসেনি। ইয়ান শেন কি করছে সেটা দেখার জন্য চ্যান আবারও হসপিটালে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে চ্যান তো ডক্টর শাওয়ের সঙ্গে ডিনারে যাচ্ছে, যেটা দেখেই ওর খুব মন খারাপ হয়ে যায়। ক্যাপ্টেন একদিন তার কাজের ফাঁকে সুযোগ করে মিকার সঙ্গে দেখা করতে চলে আসে, কিন্তু ওর হাতে মাত্র 1.5 ঘন্টা সময় আছে। তাই ওরা দুজন একটা স্টোরে গিয়ে সেখানেই খাবার খেতে বসে পড়ে। তারপর ওরা দুজন যখন একে অপরের ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, বাইরে থেকে ইয়া ওদেরকে দেখে ফেলে। তাই তো ক্যাপ্টেন সিং ইয়াওকে সব সত্যি কথাই বলে দেয় যে ওরা দুজন এখন রিলেশনে আছে। এটা জানার পরে ইয়াও বলে তুমি মিকাকে মায়ের সঙ্গে দেখা করিয়ে দিও। এটা বলেই ইয়াও ওখান থেকে চলে যায়। খাওয়া দাওয়ার পর ক্যাপ্টেন মিকাকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে আসে, যেখানে সে মিকাকে একতোড়া ফুলও গিফট করে। 1.5 ঘন্টার মধ্যে ক্যাপ্টেনের হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে, কিন্তু ক্যাপ্টেন তাও মিকার হাতটা ছাড়তেই চাইছিল না, যেটা দেখে মিকা ক্যাপ্টেনের গালে একটা কিস করে। তারপর যখন মিকা চলেই যাবে ভাবছিল, ক্যাপ্টেন ওকে ওর কাছের দিকে টেনে নিয়েই কিস করে। এতে মিকা খুব লজ্জা পেয়ে যায়, আর তারপরই সে তার নিজের রুমে ফিরে আসে। এদিকে ক্যাপ্টেনও এই কিসের কথা ভেবে ভেবে স্মাইল করতে শুরু করে। একদিন মিকা তার একটা সিনিয়র ডাক্তারের কাছ থেকে, যে ডক্টর শাওয়েরও ছোটবেলার বন্ধু ছিল, তার কাছ থেকে জানতে পারে যে ডক্টর শাও এবং ইয়াও আগে কাপল ছিল। সেই সিনিয়র ডাক্তার ডক্টর শাও এবং ইয়াও এর ব্যাপারে সবকিছুই এখানে মিকাকে বলে, আর এটাও বলে যে ওরা তারপর থেকে নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ওদের ভালোবাসাটাই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আমাদের যত বন্ধু বান্ধবেরা আছে তারা সবাই এটা ভালো করে জানে যে ওরা একে অপরকে এখনো ভালোবাসে। ঠিক তখনই ক্যাপ্টেন ওকে টেক্সট করে বলে পরের 3 দিন আমার ছুটি আছে, তাই চলো আমরা একটা ট্রিপে যাই। এতে মিকাও রাজি হয়ে যায়, কিন্তু বাড়ি ফিরেই সে ক্যাপ্টেন সিংকে ইয়াও এবং ডক্টর শাওয়ের ব্যাপারে সব কথা বলে। এইগুলো শুনে প্রথমটাই তো ক্যাপ্টেন সিং বিশ্বাসই করেনি, কারণ ইয়াও এই ব্যাপারে কোনোদিনই তাকে কিছুই বলেনি। মিকা ওদেরকেও তাদের সঙ্গে ট্রিপে ইনভাইট করতে বলে। এতে বেচারা ক্যাপ্টেনের সমস্ত প্ল্যানিং খারাপ হয়ে যায়, কারণ ক্যাপ্টেন ভেবেছিল শুধুমাত্র তারা দুজন বেড়াতে যাবে। ক্যাপ্টেন সিং এর ইচ্ছে না থাকলেও ইয়াও এবং ডক্টর শাওকে সে ট্রিপে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এদিকে মিকা রুয়ানকেও বলেছিল ওয়েনবোকে এই ট্রিপে ইনভাইট করতে, যাতে ওদের মধ্যে যে দূরত্বটা আছে সেটাও মিটে যায়। রুয়ান ওয়েনবোকে বলে যে এটা ক্যাপ্টেন সিং এর অর্ডার। আসলে মিকার কালকে জন্মদিন, তাই তো সেলিব্রেট করার জন্যই ক্যাপ্টেন সিং আমাদেরকে ওই ট্রিপে যেতে বলেছে। পরের দিনই ওরা সবাই মিলে সেই হোমস্টেতে চলে যায়, যেখানে ক্যাপ্টেন সিং এবং মিকা ডক্টর শাও এবং ইয়াওকে একা ছেড়ে দেয়। এদিকে রুয়ানও হাইকিংয়ে যেতে চাইছিল, তাই মিকা ওয়েনবোকে ওর সঙ্গে পাঠিয়ে দেয়। ডক্টর শাও এবং ইয়াও একসঙ্গে রান্না করতে শুরু করে, আর এরকম করতে গিয়ে ওদের পুরোনো দিনের অনেক কথাই মনে পড়ে। ওরা কলেজ টাইম থেকেই কাপল ছিল, সেই সময় ওরা এইভাবেই একসঙ্গে খাওয়ার রান্না করতো এবং এনজয়ও করতো। এদিকে ওয়েনবো এবং রুয়ান যখন ঘোরাঘুরি করছিল, তখনই রুয়ানের পায়ে আঘাত লেগে যায়। তাই তো হোমস্টেতে ফেরার পরেও ওয়েনবো রুয়ানের খুব কেয়ার করছিল। রাতে ওরা একসঙ্গে ডিনার করার পর ট্রুথ অর ডেয়ার গেম খেলতে শুরু করে। গেমের শুরুতেই ওরা প্রথমে ডক্টর শাও এবং ইয়াওকে তাদের প্রথম ভালোবাসার কথা জিজ্ঞাসা করে, যেখানে ডক্টর শাও এবং ইয়াও ওরা দুজন একে অপরের কথাই বলে। এরপর মিকা ওয়েনবোকে জিজ্ঞাসা করে তুমি রুয়ানকে পছন্দ করো নাকি। এতে ওয়েনবো কি বলবে বুঝতে না পেরে সে ডিয়ার চুজ করে। তখন মিকা ওকে ডিয়ার দেয় যে তোমাকে তোমার একটা বন্ধুকে ফোন করে তোমার একটা সিক্রেট বলতে হবে। যেটা শুনে ওয়েনবো লুফ্যাংকে ফোন করে, আর ওর নিজের কোনো সিক্রেট বলার আগেই লুফ্যাং বলে যে আমি রুয়ানকে খুব পছন্দ করি, আর রুয়ানকে আমি ইমপ্রেস করেই ছাড়বো। ফোনটা তখন স্পিকারে ছিল, তাই কথাগুলো সবাই শুনতে পাচ্ছিল, কিন্তু এই কথাটা শোনার পরেও ওয়েনবোর কোনো রিয়াকশনই ছিল না। তাই তো রুয়ানই নিজে থেকেই ফোনটা কেটে দেয়। রাতে মিকা তার নিজের বার্থডে নিজেই সেলিব্রেট করছিল, কারণ তার জন্য কেউ তো কিছু প্রিপারেশনই করেনি। একটু পরেই ক্যাপ্টেন ওকে ফোন করে বাইরে ডাকে, আর গাড়ির দিকেই থেকে 2টো কোল্ড ড্রিঙ্কসের বোতল আনতে বলে।
মিকা যখন কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য গাড়ির ডিকিই খোলে, দেখে গাড়ির ভেতর থেকে অনেক বেলুন উড়ে আসে আর সেখানে হ্যাপি বার্থডেও লেখা ছিল, যেটা দেখে মিকা খুব খুশি হয়। এরপর ক্যাপ্টেন মিকাকে আরও সুন্দর করে ডেকোরেশন করা একটা জায়গায় নিয়ে যায় এবং খুব ভালো করেই একটা বার্থডে সারপ্রাইজ দেয়, যেগুলো দেখে মিকা খুব খুশি হয়েই ক্যাপ্টেনকে জড়িয়ে ধরে। এরপর ওরা দুজন খুব সুন্দরভাবেই মিকার বার্থডে সেলিব্রেট করে। পরের দিন হসপিটালে ইয়ান শ্যান মিকা এবং ডক্টর শাওয়ের ট্রিপের কথা শুনে নেয়। আর এই কথাটা শোনার পর ও এতটাই অন্যমনস্ক ছিল যে একটা সার্জারিতেই ভুলভাল কাজ করতে শুরু করে। তাই ডক্টর শাও ওকে সার্জারি থেকেই বের করে দেয়। সার্জারি কমপ্লিট করার পর যখন বেরিয়ে আসে তখনও ইয়ান শ্যানকে খুব বকে। এদিকে ক্যাপ্টেনদের টিমে আবারও ট্রেনিং শুরু হয়ে যায়, যেখানে রুয়ানও এসছিল তার ফাইনাল শুটিংয়ের জন্য। ক্যাপ্টেন যখন ট্রেনিং শুরু করতেই চাইছিল, হঠাৎ করেই সে চোখে আর ঠিক করে কিছু দেখতেই পাচ্ছিল না, আর তার মাথাও ঘুরতে শুরু করে দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবারও ঠিক হয়ে যায়। এদিকে মিকা এবং ইয়ান শ্যানের মধ্যে ঝামেলা হয়ে যায়, কারণ ইয়ান শ্যান বলছিল ডক্টর শাও তোমাকে একটু আলাদা করেই ট্রিট করে। ক্যাপ্টেন একদিন তার চোখ পরীক্ষা করার জন্য হসপিটালে যায়, কিন্তু ডাক্তার ওকে বলে যে তোমার চোখে কোনো সমস্যাই নেই, তোমার সমস্যা মাথা থেকে হচ্ছে। তাই আমি তোমাকে বলছি যে তুমি একবার সিটি স্ক্যান করিয়ে নাও। সিটি স্ক্যান করানোর পর ক্যাপ্টেন জানতে পারে যে ওর তো ব্রেন টিউমার আছে। কিছুদিনের মধ্যেই যদি ও সার্জারি না করিয়ে নেয় তাহলে ও খুব বড় সমস্যায় পড়ে যাবে, আর ও যদি এখনই সার্জারি করিয়ে নেয় তাহলে ওকে 6 মাসের রেস্টে থাকতে হবে। যেগুলো শুনে ক্যাপ্টেন খুবই চিন্তায় পড়ে যায়, কারণ একজন সোলজারকে তো 6 মাসের ছুটি দেওয়াই হয় না। এদিকে ইয়ান শ্যান তার জেলাসির চক্করে মিকার কম্পিউটারে থাকা তার এক্সপেরিমেন্টাল ডেটাই ডিলিট করে ফেলে। কিন্তু ও যখন মিকার ডেস্কেই ছিল, একজন নার্স ওকে দেখে নেয়। মিকা যখন এক্সপেরিমেন্টাল ডাটা তার কম্পিউটারে খুঁজেই পাচ্ছিল না, তখন সে চিন্তায় পড়ে যায়, কারণ সে যদি এক্সপেরিমেন্টাল ডেটা সাবমিট না করতে পারে তাহলে ও খুব ভালো একটা ডাক্তার হতেই পারবে না। তাই তো সারা রাত জেগে মিকা আবারও এক্সপেরিমেন্টাল ডেটা তৈরি করতে শুরু করে। এইদিকে ক্যাপ্টেন সিং বারবারই ওকে ফোন করেই চলছিল, কিন্তু এই ডেটাগুলোকে আবারও কালেক্ট করার চক্করে মিকা ওর ফোনটা রিসিভ করতেই পারেনি। রাতে মিকার সঙ্গে কথা হতে পারেনি, তাই ক্যাপ্টেন সিং পরের দিনই ওকে পিক করতে চলে যায়। তখন মিকা ওকে ওর ডেটা ডিলিট হওয়ার ব্যাপারটা বলতে শুরু করে। সেই কথাটা পুরোটা না শুনেই ক্যাপ্টেন সিং ওকে জড়িয়ে ধরে। তারপর ওরা দুজন একসঙ্গে বাড়ি ফিরে আসে, কিন্তু এখানেও ক্যাপ্টেন মিকাকে ওর ব্রেন টিউমারের কথাটা জানায়নি, কারণ সে মিকাকে চিন্তায় ফেলতে চায় না। তাই তো ক্যাপ্টেন একটা বন্ধুর নাম দিয়ে বলে যে তার ব্রেন টিউমার আছে, তাহলে কি তার সার্জারি করিয়ে নেওয়া উচিত। মিকা বলে তোমার বন্ধুকে বলে দিও তার তাড়াতাড়ি সার্জারি করিয়ে নেওয়া উচিত, কারণ এইসব ব্যাপারে বেশি দেরি করতে নেই। রুয়ান ওয়েনবোকে ডিনারে ইনভাইট করে, কিন্তু ওয়েনবো এবারেও ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাই রুয়ান ওকে বলে আজকে তো তোমাকে ডিনারে যেতেই হবে। এটা শুনে ওয়েনবো ডিনারে তো চলে যায়, কিন্তু ও আগেই বলে দেয় যে আমরা শুধুমাত্রই বন্ধু। আর এটা শুনেই তো রুয়ানের খুব মন খারাপ হয়ে যায়, তাই সে ওর সামনেই খুব ড্রিঙ্ক করে ফেলে। আর এতটা ড্রিঙ্ক করার পর ও কান্নাকাটি করতে করতে মিকার বাড়িতেই চলে আসে। এদিকে ওয়েনবো বুঝতে পারে যে তার বোধহয় রুয়ানের সঙ্গে এই রকম করাটা ঠিক হয়নি, তাই সে খুব বৃষ্টির মধ্যেই মাঠে চক্কর লাগাতে শুরু করে। পরের দিন সকালে মিকা রুয়ানকে বোঝাতে শুরু করে। রুয়ানও এতে রাজি হয়ে যায় যে সে ওয়েনবো থেকে মুভ অন করার চেষ্টা করবে। পরের দিন হসপিটালে গিয়েই মিকা সেই নার্সের কাছ থেকে জানতে পারে যে আগের দিন ইয়ান শ্যান ওর কম্পিউটারে কিছু একটা করছিল। তাই এই ব্যাপারে কথা বলার জন্য ও ইয়ান শ্যানের সঙ্গে দেখা করে। ইয়ান শ্যান ঘুরিয়ে ওকেই দোষ দিতে শুরু করে যে তোমার কারণেই আমাকে কেউ নোটিশ করে না, যখন আমি তোমার থেকে সব বিষয় খুব ভালো করেই জানি। মিকা বলে কিন্তু আমি তো কখনোই বলিনি যে তুমি আমার থেকে কম জানো। ইয়ান শ্যানের এইরকম অদ্ভুত কথাগুলো শুনে মিকা শিওর হয়ে যায় যে ওই ওর ডেটাগুলো ডিলিট করেছে। এদিকে ডক্টর শাওয়েরও ইয়ান শ্যানের ওপর একটু সন্দেহ হয়েছিল, তাই সে ইয়ান শ্যানের সঙ্গে কথা বলতে যায় আর ওকে এই ব্যাপারে জিজ্ঞাসাও করে। তারপর ডক্টর শাও নিজে থেকেই বলে যে তোমার এইরকম করার দরকারই ছিল না, কারণ তুমি মিকার থেকেও খুব ভালো ডাক্তার, আর এইবারে তোমার এক্সপেরিমেন্টাল ডেটা মিকার থেকেও খুব ভালো ছিল। কিন্তু তোমার সমস্যাটা হলো যে তোমার মধ্যে ভালো ডাক্তার হওয়ার গুণটাই নেই। মানে একজন ভালো ডাক্তার সবসময় তার পেশেন্টকে আগে বাঁচাতে চাইবে, নাকি এটা ভাববে যে পেশেন্ট মারা গেলে দোষটা কার ওপর পড়বে। যেই কোয়ালিটিটা মিকার মধ্যে আছে, মিকা যে কোনো উপায়ে তার পেশেন্টকে বাঁচাতে চায়। তাই তো তুমি যদি একজন ভালো ডাক্তার হতে চাও তাহলে তোমাকেও এটাই ভাবতে হবে যে তুমি কি করে পেশেন্টের জীবন আগে বাঁচাতে পারবে। এগুলো বলার পরেই ডক্টর শাও ওখান থেকে চলে যায়। এইসব কিছুর পর ইয়ান শ্যান তো রিজাইনই করে দেয়। চ্যান ওকে আটকানোর অনেক চেষ্টাই করে, কিন্তু ইয়ান শ্যান ওর কোনো কথাই শোনেনি। ক্যাপ্টেন যখন একদিন হসপিটালে চেক আপের জন্য আসে, একজন নার্স ওকে দেখে ফেলে, আর সে এই ব্যাপারে মিকাকেও বলে দেয়। মিকা ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তো এখানে ক্যাপ্টেন ওকে সত্যিটাই বলে দেয় যে আমি যে বন্ধুটার কথা বলেছিলাম সেটা আসলে আমার কোনো বন্ধু নয়, আমি নিজেই। ক্যাপ্টেনের কথা শোনার পর মিকা ওর রিপোর্টটা পড়ে, আর তারপর ওকে জিজ্ঞাসা করে তুমি এই ব্যাপারে আমাকে আগে কেন কিছুই বলনি। তখন ক্যাপ্টেন বলে আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইছিলাম না।
এরপর ওরা দুজন একসঙ্গেই ডাক্তারের কাছে যায়। ডাক্তার ওদেরকে জানায় যে সার্জারি তাড়াতাড়ি করিয়ে নিতে হবে, কারণ সার্জারি তাড়াতাড়ি না করালে টিউমার বড় হয়ে যাবে, তখন হয়তো ক্যাপ্টেন পুরোপুরি সুস্থই হতে পারবে না। এটা শুনে ক্যাপ্টেন সার্জারি করাতে রাজি হয়। ডাক্তার ওদেরকে পরের সপ্তাহের একটা ডেট দিয়ে দেয়। এই ব্যাপারে যখন ক্যাপ্টেনের কাছ থেকে তার সিনিয়র জানতে পারে, তখন সিনিয়ররা ক্যাপ্টেনকে রেস্ট করার কথা বলে, কিন্তু ক্যাপ্টেন তো তার ট্রেনিংয়েই লেগেছিল। মিকা ক্যাপ্টেনের ব্রেন টিউমারের কথাটা ইয়াওকে জানিয়ে দেয়, যেটা জানার পরেই ইয়াও ডক্টর শাওয়ের সঙ্গে সার্জারির ব্যাপারে কথা বলে। ডক্টর শাও ক্যাপ্টেনের সার্জারি করতে রাজি হয়ে যায়। এক সপ্তাহ পর ক্যাপ্টেনকে হসপিটালে ভর্তি করা হয়। সার্জারির আগে ওর সঙ্গে দেখা করার জন্য ওয়েনবো এবং ওর টিমের কিছু মেম্বাররাও এসেছিল। ক্যাপ্টেনের সার্জারি কয়েক ঘন্টা ধরে হয়, তাই তো মিকা এবং ইয়াও অপারেশন রুমের বাইরে ওয়েট করছিল। ক্যাপ্টেনের সার্জারি এরপর সাকসেসফুলি হয়েও যায়। ফাইনালি ক্যাপ্টেনের জ্ঞান ফিরলে মিকার তো আনন্দে চোখে জলই চলে আসে। এরপর থেকে মিকা ক্যাপ্টেনের খুব ভালো করে খেয়াল রাখতে শুরু করে। কিছুদিন পর ক্যাপ্টেন হসপিটাল থেকে ছাড়াও পেয়ে যায়। ক্যাপ্টেন আবারও তার ডিউটিতে ফিরে যাওয়ার জন্য তার সিনিয়রের সঙ্গে কথাও বলে নিয়েছিল, কিন্তু সে এই ব্যাপারে মিকাকেই কিছু জানায়নি। কিন্তু মিকাও এটা ঠিক বুঝতেই পেরে যায়। প্রথমে মিকা তো ওকে বারণ করতে থাকে, কিন্তু তারপরে ক্যাপ্টেনের অনেকবার বলাতে মিকা রাজি হয়ে যায়। তো ওকে ওর ঠিক করে খেয়াল রাখতেও বলে। পরের দিন যখন ক্যাপ্টেন ডিউটিতে চলে যায় আর শুটিং শুরু করে, তখন ওর হাত কাঁপছিল, তাই তো ও ঠিক করে শুট করতেই পারছিল না। এই ব্যাপারে ক্যাপ্টেন মিকাকেও সব সত্যি কথা বলে, তাই মিকা ওকে ডক্টর শাওয়ের কাছে নিয়ে যায়। এইসব কথা শুনে ডক্টর শাও ওকে বলে, তোমাকে কিছুদিন আরাম করতে হবে, তোমার তো সার্জারি এই মাত্রই হয়েছে, তাই তোমার এইসব কিছু অ্যাডাপ্ট করতে একটু সময় তো লাগবেই। আর তবুও যদি তুমি ট্রেনিংয়ে ফিরে যেতে চাও, তাহলে তোমাকে ট্রেনিংয়ের মাঝে মাঝেই খুব বেশি করেই আরাম করতে হবে। ডক্টর শাও এইসব কথা বলে তো ছিল ঠিকই, কিন্তু ক্যাপ্টেন তার পুরনো ফর্মে ফিরে আসার জন্য খুব বেশি করে ট্রেনিং করতে শুরু করে। এই ব্যাপারে ওয়েনবোকে আটকানোর চেষ্টাও করে, কিন্তু ক্যাপ্টেন ওর কথা শুনতে রাজি ছিল না। অতিরিক্ত প্র্যাকটিস করতে গিয়ে ক্যাপ্টেনের হাতে আঘাতই লেগে যায়। এই ব্যাপারে মিকা যখন জানতে পারে, সে ক্যাপ্টেনকে বকতে শুরু করে আর কিছুদিন ট্রেনিংয়ে যেতে বারণই করে দেয়। এতে ক্যাপ্টেন খুব রেগে যায় আর ওর সঙ্গে একটু রুড ব্যবহারই করে ফেলে। ট্রেনিং করতে করতে ক্যাপ্টেন তার পুরনো ফর্মে ফিরেও চলে আসে, আর তারপরে সে রিয়েলাইজ করে যে মিকার সঙ্গে সে একটু রুড ব্যবহার করে ফেলেছে। তাই সে মিকাকে সরি বলার জন্য হসপিটালে চলে আসে। মিকাকে সরি বলে নেওয়ার পর ক্যাপ্টেন ওদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে দেয়। সেদিন রাতে ক্যাপ্টেন মিকার সঙ্গে থাকার জন্য বাহানা তৈরি করতে থাকে, কিন্তু মিকাও ওকে বাড়ি থেকে বের করেই দেয়। আর এজন্য পরের দিনই ক্যাপ্টেন ওর বাড়িতে শিফট হয়ে যায়, এই বাহানা দিয়ে যে আমার বোনের ফ্ল্যাটে এক্সারসাইজের জিনিসপত্র রাখতেই দিচ্ছে না, তাই তো আমাকে এখানে এসে থাকতে হবে যাতে আমি এক্সারসাইজ করতে পারি। এতে মিকাও হ্যাঁ বলে দেয়। এতে ওরা দুজনই খুব খুশি হয়। ক্যাপ্টেন মিকার বাড়িতে থাকলেও মিকাই বাড়ির বস ছিল, মানে ক্যাপ্টেন ওর সব কথাই শুনে চলতো। এদিকে লুফ্যাং একদিন রুয়ানকে প্রপোজ করেই ফেলে, তাও আবার সবার সামনে। কিন্তু রুয়ান তো ওয়েনবোকে পছন্দ করে, তাই সে লুফ্যাংকে খুব নম্রভাবেই না বলে দেয়। একদিন যখন ক্যাপ্টেন এবং ওয়েনবো একটা ক্যাফেতে বসেই ছিল, সেখানে লুফ্যাং পৌঁছে যায় আর ওয়েনবোকে আলাদা করে কথা বলার জন্য ডেকে নেয়। যেখানে সে ওয়েনবোকে বলে, তুমি যদি রুয়ানকে পছন্দই করো তাহলে তাকে প্রপোজ করে দিচ্ছ না কেন, বারবার তাকে রিজেক্ট করে তার মন কেন ভেঙে দিচ্ছ। ওয়েনবো লুফ্যাংয়ের সঙ্গে এই ব্যাপারে কোনো কথাই বলতে চাইছিল না। এতে ওদের দুজনের মধ্যে আরোই ঝামেলা বেড়ে যায়। আর ওকে বলে, আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি রুয়ানকে পছন্দ করো নাকি? লুফ্যাংকে এরকম অদ্ভুত আচরণ করতে দেখে ওয়েনবো জিজ্ঞাসা করেই ফেলে যে তোমার হয়েছেটা কি। তখন লুফ্যাং বলে, আমি রুয়ানির কাছে কনফেস করেছিলাম, কিন্তু সে আমাকে রিজেক্ট করে দিয়েছে, তাও শুধুমাত্র তোমার জন্য, যে তার মনের কথাটা খুলে বলতেই পারে না। এইভাবে লুফ্যাং ওকে অনেক কথাই শোনায়। এতে ওয়েনবো খুবই রেগে যায় আর এটাও অ্যাকসেপ্ট করে নেয় যে সে রুয়ানকে সত্যিই পছন্দ করে। এটা শুনে লুফ্যাং তো ওকে আরোই মারতে শুরু করে, তাই তো ক্যাপ্টেন এসেই ওদের দুজনকে শান্ত করায়। ক্যাপ্টেন ওয়েনবোকে সেই একই কথাই বলে যে তুমি এবার রুয়ানকে তোমার মনের কথাটা জানিয়ে দাও। ক্যাপ্টেন ওকে এটাও বুদ্ধি দেয় যে তুমি যদি রুয়ানের পছন্দ অপছন্দ না জেনে থাকো তাহলে তার সোশ্যাল মিডিয়া চেক করতে পারো, আর তাতেও যদি কোনো সুবিধা না করতে পারো তাহলে তুমি মিকাকে জিজ্ঞাসা করে নিতে পারো। একদিন যখন ক্যাপ্টেন এবং মিকা সুপারমার্কেট থেকে ফিরছিল, তখনই ক্যাপ্টেন সিং এর একজন সিনিয়র ক্যাপ্টেনের দুজন মেয়ের সঙ্গে ওদের দেখা হয়ে যায়। ক্যাপ্টেন সিং তার এই সিনিয়রকে খুবই রেসপেক্ট করত, কারণ সেই সিনিয়র ওর বাবার খুব ভালো বন্ধুও ছিল। কিন্তু তার এই দুজন মেয়ে মোটেও সুবিধে ছিল না। এখন সেই সিনিয়র আর বেঁচে নেই। এইদিকে তার বড় মেয়েরও অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। বাবা মারা যাওয়ার পর ওদের দুজনের কাছে যা টাকা ছিল সবটাই তো ওরা উড়িয়ে দিয়েছিল। তাই তো ওরা প্ল্যানিং করে ক্যাপ্টেন সিং এর সামনে আসে। আসলে ওরা এটা ভালো করেই জানতো ক্যাপ্টেন সিং তাদের বাবাকে খুবই রেসপেক্ট করে, তাই তো মিথ্যে সিম্প্যাথির নামে ওরা দুজন এখানে চলে এসছে যাতে ক্যাপ্টেন সিং এর টাকায় ওরা ভালোভাবে থাকতেও পারে আর তাদের ট্রিটমেন্টও করাতে পারে। কিন্তু এখানে আসার পরে ওদের প্ল্যানিং কিছুটা হলেও ফেল হয়ে যায়
আসলে ওরা ভেবেছিল ক্যাপ্টেন সিং নিশ্চয়ই সিঙ্গেল, তাহলে বড় মেয়েটা ক্যাপ্টেন সিং এর সঙ্গে সেটেল হয়ে যাবে। কিন্তু এখানে আসার পর ওরা মিকার ব্যাপারে জানতে পারে, আর ক্যাপ্টেনও এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে মিকা আমার গার্লফ্রেন্ড, আর ও এবং মিকা এখন একসঙ্গে থাকে, তাই ওরা দুজন এই অ্যাপার্টমেন্টে থাকতে পারবে না। ওরা দুজন তখন বুদ্ধি করে ওদেরই অ্যাপার্টমেন্টের পাশের একটা অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিয়ে নেয়। একদিন ওরা প্ল্যানিং করে যে ওরা মিকা এবং ক্যাপ্টেন সিং এর মধ্যে দূরত্ব তৈরি করবে। সেদিন যখন ক্যাপ্টেন ওদের সঙ্গে দেখা করতেই যায়, ছোট বোন দোকানে যাওয়ার বাহানা দিয়ে অ্যাপার্টমেন্ট থেকে চলে যায়, আর এটাও বলে যায় ক্যাপ্টেন যেন তার বড় দিদির খেয়াল রাখে। অনেক রাত হয়ে যাওয়ার পরেও ছোট বোন তো আর ফিরেই আসছিল না, যেটা থেকে ক্যাপ্টেনের মিকার কথা চিন্তা হতে শুরু হয়। এদিকে রুয়ানকে যেই ছেলেটা স্টক করছিল, সে রুয়ানের অফিসেই অনেক রকম গিফট পাঠাতে শুরু করে। অনেক রাতে ক্যাপ্টেন বাড়ি ফিরে আসে, আর সে মিকাকে এইসব কিছু এক্সপ্লেন করবেও ভাবে, কিন্তু ততক্ষণে মিকা ঘুমিয়ে পড়েছিল, তাই ক্যাপ্টেন তার বাড়িতে কিছু একটা খুঁজতে শুরু করে। পরের দিন সকালে ক্যাপ্টেন মিকার জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলে, আর তারপরে সে মিকাকে দেখায় যে একটা বোর্ডে ওই দুজন বোনের সঙ্গে তার কিরকম হিস্ট্রি ছিল সেটা ওদের কিছু ছোটবেলার ছবি দিয়ে মিকাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এই ছবিগুলোর মধ্যে একটা ছবিতে ক্যাপ্টেন সেই বড় বোনের সঙ্গে একসঙ্গে হোমওয়ার্ক করছিল। ওই ছবিটা দেখিয়ে মিকা মিথ্যে রাগের নাটক করে নিজের রুমে গিয়ে বসে পড়ে, কিন্তু রুমের মধ্যে গিয়েও প্রচুরই হাসতে থাকে। ক্যাপ্টেন মিকাকে মানানোর চেষ্টাও করছিল, কিন্তু মিকা ওর সঙ্গে আরও কিছুক্ষণ নাটক করে। তারপর বাইরে বেরিয়ে এসে সে ক্যাপ্টেনকে কিস করে আর বলেও দেয় যে সে এইসব কিছু নাটক করছিল। এরপর মিকা এবং ক্যাপ্টেন বড় বোনকে হসপিটালে ভর্তি করে। এখানেও ওই দুই বোনের মাথায় খুব খারাপ বুদ্ধি ঘুরছিল। ছোট বোন তো পুরো হসপিটালে এটা রটিয়ে দেয় যে ক্যাপ্টেন এবং তার বড় বোন ছোটবেলার সুইটহার্ট, ক্যাপ্টেনের প্রথম গার্লফ্রেন্ডও ওদের বড় বোন। কিন্তু মিকা ক্যাপ্টেন এবং ওর বড় বোনের মধ্যে ব্রেকআপ করিয়ে দিয়ে নিজেই ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড হয়ে গেছে। এইসব রুমর যখন মিকা শুনতে পায়, তখনও একটু আপসেট হয়ে পড়ে। মিকা যখন এইসব কথাগুলো রুয়ানকেই বলছিল, বাইরে থেকে কথাগুলো ক্যাপ্টেনও শুনে নেয়। তাই তো পরের দিনই ক্যাপ্টেন হসপিটালে গিয়ে বসে প্রেমী ক্লিনারদের সামনে ফোনে কথা বলার অ্যাক্টিং করতে থাকে। সে এটা বলে যে ওই বড় মেয়েটার সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্কই নেই, আর তাছাড়াও মিকাই আমার প্রথম ভালোবাসা এবং প্রথম গার্লফ্রেন্ড। ক্যাপ্টেনের এইসব কথা সেই ক্লিনারগুলো পুরো হসপিটালেই রটিয়ে দেয়। এই ব্যাপারে যখন ছোট বোন জানতে পারে, তখনও বুঝতে পারে ওদের এই প্ল্যানিংটাও ফেল হয়ে গেছে। কিন্তু ওরা দুজন আবারও নতুন প্ল্যানিংয়ে কাজ শুরু করে দেয়, যেখানে ছোট বোন হঠাৎ করেই কোথাও উধাও হয়ে যায়, আর বড় বোনও খুব নাটক শুরু করে। সে ক্যাপ্টেনকে বলতে থাকে যেন ক্যাপ্টেন নিজেই তার খেয়াল রাখে, কিন্তু ক্যাপ্টেনকে তো ট্রেনিংয়ে ফিরতেই হতো, তাই ক্যাপ্টেন মিকাকে ওর খেয়াল রাখতে বলে চলে যায়। মিকা এরপর থেকে প্রতিদিনই ওর কেয়ার করতে শুরু করে, ওকে হেলদি খাবার দেয়, ওর টাইমে চেক আপও করে। কিন্তু এতেও বড় বোন খুবই নাটক করছিল দেখে মিকা বুঝেই নেয় এদের দুজনের আলাদা কিছুই মতলব আছে। আর এই পুরো ব্যাপারটা মিকা রুয়ানকে বলে দেয়। রুয়ান তখন বলে, আমাকে একবার ওদের সঙ্গে দেখা করিয়ে দাও, তারপরে আমিই দেখছি কি করতে হয়। যেটা শুনে মিকা ওকে শান্ত করে বলে, আমি আগে দেখতে চাই ওরা আর কি করতে চাইছে। ততক্ষণে ক্যাপ্টেনও ট্রেনিং থেকে বাড়ি ফিরে এসেছিল, তাই রুয়ানও নিজের বাড়ি যেতে শুরু করে। কিন্তু রাস্তায় সেই স্টকারের সঙ্গে ওর দেখা হয়ে যায়, যে স্টকার ওর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। কিন্তু তখনই ওয়েনবো এসে সেই স্টকারকে ধরে ফেলে। আসলে ওয়েনবো রুয়ানের সেফটির জন্য রুয়ানের পেছনেই আসছিল। তারপর ওরা দুজন সেই স্টকারকে পুলিশে দিয়ে দেয়। আর এখানে কিছুক্ষণ কথাবার্তা বলার পর রুয়ান ওয়েনবোকে জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কি আমাকে পছন্দ করো। এবার তো ওয়েনবো ডাইরেক্টলি বলেই দেয় যে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, সেটাও অনেকদিন আগে থেকেই। যেটা শুনেই রুয়ান বলে, তুমি তাহলে এই কথাটা আমাকে আগে কেন বলনি? ওয়েনবো বলে, আমি এতদিন ভাবতাম যে আমি তোমার যোগ্য নই, আর তাছাড়াও যখন লুফ্যাং এসে বলল যে সে তোমাকে পছন্দ করে, তখন আমার মনে হয় যে লুফ্যাংই তোমার যোগ্য। কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই। এটা বলেই ওয়েনবো চুপ করে যায়। আসলে সে এখনও রুয়ানকে দেখে খুব নার্ভাস ফিল করছিল, তাই তো সে রুয়ানের পেছনে দাঁড়িয়ে যায় আর ফাইনালি ওকে আই লাভ ইউ বলে দেয়। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। হসপিটালে সেই ছোট বোন ফিরে এসে ওরা দুজন প্ল্যানিং করে আরও একটা রুমও ছড়িয়ে দেয় যে মিকা এবং ডক্টর শাওয়ের নাকি অ্যাফেয়ার চলছে। এই ব্যাপারে যখন মিকা জানতে পারে, তখন সে ব্যাপারটাকে সিরিয়াসলিই নেয়নি, কারণ সে তো এই দু বোনের নাটকটা ভালো করে বুঝে গেছিল। আর সে চুপ আছে তো শুধুমাত্র ক্যাপ্টেন সিং এর জন্য। কিন্তু এই দুই বোনের কাণ্ড কারখানা তো থামছিলই না, তাই তো হসপিটালে সেদিন ইয়াও পৌঁছে যায়, যাতে সে ওদেরকে হ্যান্ডেল করতে পারে, কারণ সেই দুই বোন ইয়াওকে খুব ভয় পায়। বাড়ি ফিরে ইয়াও ক্যাপ্টেনকেও ওই দুই বোনের ব্যাপারে সবকিছু খুলে বলে এবং তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ করতে বলে। কিন্তু ক্যাপ্টেন সিং এই ব্যাপারের পুরো দায়িত্বটাই ইয়াওকে দিয়ে দেয়। এইদিকে সেই দুই বোন আবারও একটা কাণ্ড ঘটায়।
ওরা মিকাকে দোষী বানানোর জন্য বড় বোন যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। তখন মিকা চলে যায় চেক আপের জন্য। মিকা তো ভালো করেই জানতো ওর কোনো প্রবলেমই হচ্ছে না, তাই সে ইচ্ছে করেই পেন কিলার দেওয়ার কথা বলে। কথাটা শুনেই বড় বোন চুপ করে যায়, কিন্তু ছোট বোন মিকাকেই দোষ দেয় আর বলে, তুমিই ঠিক করে আমার দিদির খেয়াল রাখোনি, তাই তো তার এইরকম কষ্ট হচ্ছে। এগুলো বলেই ও তো চিৎকার করতেই শুরু করে। ওর চিৎকারে আশেপাশের রুমের লোকজন ওখানে জড়ো হয়ে যায়। আর ওর এরকম কাণ্ড দেখে একজন নার্স সিকিউরিটি গার্ডকেই ডেকে ফেলে। সিকিউরিটি গার্ড যখন ছোট বোনকে ধরে বাইরেই নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ক্যাপ্টেন এবং ইয়াও ওখানে পৌঁছে যায়। ক্যাপ্টেনকে দেখেই ওই দুই বোন আবারও নাটক করতে শুরু করে, কিন্তু এবারে ক্যাপ্টেন তো আগে থেকেই সবকিছু জানতো। এজন্যই ইয়াও ক্যাপ্টেনকে মিকার সঙ্গে বাইরে যেতে বলে এবং ইয়াও সেই দুই বোনের সঙ্গে কথা বলতে শুরু করে। আমি তোমার বড় বোনের ট্রান্সফার তোমাদের হোম টাউনের হসপিটালে করিয়ে দিয়েছি, আর তোমার জন্য একটা জবেরও ব্যবস্থা করে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কিছু দরকার পড়ে তাহলে তোমরা সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু তোমরা যদি কোনোদিন মিকা এবং ভাইয়ের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছো তাহলে আমি তোমাদেরকে এত সহজে কিন্তু ছেড়ে দেব না। এইভাবেই ইয়াও ওই দুই বোনের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। ক্যাপ্টেন সিং মিকার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমার কারণেই তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে। তারপর ক্যাপ্টেন মিকার সঙ্গে একটা ডেটে যাওয়ার প্ল্যানিং করে, কিন্তু হঠাৎ করে এই ক্যাপ্টেনকে একটা মিশনে যেতে হয়, তাই সে মিকাকে এই ব্যাপারে টেক্সট করে বলেও দেয়। এইদিকে মিকার ফোন চেক করার সময়ই ছিল না, কারণ সে সার্জারিতে ব্যস্ত ছিল। একটা পেশেন্টের খেয়াল রাখতে রাখতে মিকার মধ্যেও সেই পেশেন্টের জার্ম চলে আসে, তাই মিকাও অসুস্থ হয়ে যায়। আর এই রোগটা এমন একটা রোগ যে ওকে আইসোলেশনেই চলে যেতে হয়। মিকা এই ব্যাপারে ক্যাপ্টেনকে জানিয়ে দেবেও ভাবে, কিন্তু ও যখন ক্যাপ্টেনের মেসেজ চেক করে তখন ও বুঝতে পারে যে ক্যাপ্টেন তো মিশনে চলে গেছে, তাই সে ক্যাপ্টেনকে টেক্সট করার কথা ভেবেও টেক্সট আর করেনি। তার এই আইসোলেশনের ব্যাপারে সে শুধুমাত্র রুয়ানকে জানায়। এদিকে মিকার কন্ডিশন দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছিল। মিকার চেক আপ করার জন্য ডক্টর শাও এবং তার টিম প্রোটেক্টিভ স্যুটের সঙ্গে রোজই আসতো। এইভাবে কিছুদিন চেক আপে থাকার পর মিকা আবার ঠিক হয়ে যায়। এদিকে ক্যাপ্টেনও যেই স্মাগলারকে ধরার জন্য এতদিন মিশনে ছিল, ফাইনালি সেই স্মাগলারকে ধরে ফেলে। মিকা হসপিটাল থেকে ছাড়া পেয়ে যায়, সেখানে রুয়ানি ওকে নিতে আসে। তারপর রুয়ানি ওর খুব কেয়ার করে। রাতে যখন মিকা ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময় ক্যাপ্টেন বাড়ি ফেরে। তখন রুয়ান মিকার সঙ্গে কি কি হয়েছিল সবকিছু ক্যাপ্টেন সিংকে জানিয়ে দেয় এবং মিকার খেয়াল রাখতে বলেই সে ওখান থেকে চলে যায়। ক্যাপ্টেন মিকার রুমে গিয়ে মিকার টেম্পারেচার চেক করে, দেখে যে ও এখন ঠিক আছে, কিন্তু মিকা ঘুমিয়েছিল বলে ক্যাপ্টেন ওকে জাগায়নি। পরের দিন সকালে যখন মিকা ঘুম থেকে উঠে পড়ে, ক্যাপ্টেন ওকে জড়িয়ে ধরে। তারপর ওর কাছে ক্ষমা চেয়ে বলে যে তোমার এরকম খারাপ কন্ডিশনে আমি তোমার পাশেই ছিলাম না। এটা শুনে মিকা বলে, হ্যাঁ আমার কন্ডিশন তো খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু তোমার কথা ভেবেই আমার মধ্যে আবার মনের জোর বেড়ে যায়। এরপর থেকেই ক্যাপ্টেন ওর খুব কেয়ার করে। এদিকে ওয়েনবো ডিসাইড করেই ফেলে যে সে এবার রুয়ানকে প্রপোজ করে দেবে, তাই তো সে ক্যাপ্টেনের সঙ্গে মিলে রুয়ানের জন্য একটা আংটি কিনতে যায়। দোকানে গিয়ে ওয়েনবো কনফিউজড হয়ে যায় যে রুয়ানের জন্য সে কোন আংটিটা নেবে, তাই তো সে সব রকমের আংটি একটা করে ক্যাপ্টেনের হাতে পরিয়ে দেখছিল যে কোনটা বেশি ভালো লাগছে। এদিকে মিকার সিলেকশন এলেন মেডিকেল সেন্টারে হয়ে গেছিল, যেখানে মিকাকে 2 বছরের জন্য পড়তে যেতে হবে। এই ব্যাপারে ও যেমন খুশিও ছিল তেমনি কষ্টও পাচ্ছিল, কারণ ও যদি পড়তে চলে যায় তাহলে ক্যাপ্টেনের থেকে যে 2 বছর আলাদা থাকতে হবে। কিন্তু এই এলেন মেডিকেল সেন্টারে পড়তে যাওয়াটা মিকার একটা স্বপ্ন ছিল। মিকা এই ব্যাপারে অ্যাডভাইস নেওয়ার জন্য ডক্টর শাওয়ের কাছে যায়। তখন ডক্টর শাও বলে, তোমার তাড়াতাড়ি ক্যাপ্টেনকে সবকিছু জানিয়ে দেওয়া দরকার। কিন্তু মিকা কনফিউজড ছিল যে সে ক্যাপ্টেনকে এই ব্যাপারে কি করে বলবে। এইদিকে আমরা দেখব যে ডক্টর শাও এবং ইয়াওয়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছিল, আর ওরা দুজন আরও একবার একসাথে থাকবে ডিসাইড করে। আর এখানেই ডক্টর শাও ইয়াওকে মিকার এলেন মেডিকেল সেন্টারে পড়তে যাওয়ার ব্যাপারটা বলে দেয়, যেটা শুনে ইয়াও শকড হয়ে যায়, কারণ এই বিদেশে পড়তে যাওয়ার কারণেই তার এবং ডক্টর শাওয়ের মধ্যে ব্রেকআপ হয়ে গেছিল। ফাইনালি ওয়েনবো রুয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে নেয়, যেটা রুয়ানও খুশিভাবেই অ্যাকসেপ্ট করে নেয়। ইয়াও ক্যাপ্টেন সিংকে ফোন করে মিকার এই বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারটা বলে দেয়, আর এটাও বলে যে তোমরা দুজন ভালো করে চিন্তা ভাবনা করে ডিসাইড করো যে তোমরা কি করতে চাও। ক্যাপ্টেন সিং এর মিকার থেকে দূরে যেতে ইচ্ছেই ছিল না, কিন্তু এই বিদেশে পড়তে যাওয়াটাই মিকার কাছে একটা খুব বড় স্বপ্ন। এইসব কিছু ভেবে ক্যাপ্টেনও ঠিক করতে পারছিল না সে মিকাকে কি বলবে, তাই তো সেদিন সে বাড়িই ফেরেনি। এদিকে মিকা ফাইনালি সেই স্টোর রুমের মধ্যে যায় যেখানে যাওয়া তার বারণ ছিল। স্টোর রুমে গিয়ে দেখে যে এটা তো ক্যাপ্টেন সিং এরই রুম, আর সেখানে একটা টেবিলের ওপর একটা আংটির বাক্সও রাখা আছে, যেটা দেখে ও প্রথমে তো ভাবে যে এটা বোধহয় ওয়েনবো রুয়ানকে যে প্রপোজ করার জন্য আংটিটা কিনেছিল সেটাই হবে। কিন্তু রুয়ান যখন ওকে ভিডিও কল করে এবং ওয়েনবোর প্রপোজালের ব্যাপারে সবকিছু বলে, তখন মিকা শিওর হয়ে যায় যে এই আংটিটা ক্যাপ্টেন সিং তাকে প্রপোজ করার জন্য কিনেছে। এটা দেখেই মিকা ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে নেবে ভাবে।
ও ক্যাপ্টেনকে খোঁজার জন্য ইয়াওয়েল ফ্ল্যাটে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে ক্যাপ্টেন তো ওর সঙ্গে কথা বলার জন্যই কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। মিকা তারপর ক্যাপ্টেনকে খুঁজতে খুঁজতে বাইরে আসে, আর সেখানেই ওর ক্যাপ্টেনের সঙ্গে দেখা হয়ে যায়। মিকা তো ক্যাপ্টেনকে বলেই দেয় যে সে বিদেশে পড়তে যাবে না, যেটা শুনে ক্যাপ্টেন ওকে বুঝিয়ে বলে তোমার এরকম করা মোটেও ঠিক নয়, কারণ তোমার স্বপ্নটা তোমাকে পূরণ করতেই হবে। ক্যাপ্টেনের এগুলো বলতে তো খুব কষ্ট লাগছিল, কিন্তু সে মিকার সামনে সেই কষ্টটা দেখায়নি। এদিকে রুয়ান এবং ওয়েনবোর বিয়ের দিন চলে আসে, যেখানে মিকাই রুয়ানকে রেডি করছিল। আর এরকম করতে গিয়ে সে নিজেও একটা গাউন পরে নেয়। ওকে এই গাউনে দেখে ক্যাপ্টেন সেই আংটিটাকে একটা চেনের মধ্যে দিয়ে ওর গলায় পরিয়ে দেয়, আর বলে যে তুমি বিদেশে পড়তে তো যেতে পারো, কিন্তু সেটা আমার ওয়াইফ হিসেবে। মিকার হাতে যে কয়েকদিন বেঁচে ছিল সে বেশিরভাগ সময়ই ক্যাপ্টেনের সঙ্গেই কাটাতো। এরপর মিকা বিদেশে চলে যায়, আর ক্যাপ্টেন সিংও তার ট্রেনিং এর কাজে লেগে পড়ে। ওরা নিজেদের কাজের ফাঁকে যখনই সময় পেত তখনই ভিডিও কল করত। আর এইভাবেই 2 বছর কেটে যায়। মিকা দেশে ফিরেও চলে আসে, কিন্তু সে ক্যাপ্টেনকে এই ব্যাপারে জানায়নি। ক্যাপ্টেনকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে একটা বাসে উঠে পড়ে। সেই বাসে একটা সিটে যখন ও বসতেই চাইছিল, তখন পাশের সিটের লোকটি ওকে বসতেই দেয়নি, কারণ ফাঁকা সিটে তার ব্যাগটা রাখা ছিল, আর সে ব্যাগটা কিছুতেই সরাতে চাইছিল না। এটা দেখে মিকা বাধ্য হয়ে পেছনের একটা সিটে গিয়ে বসে। কিন্তু মিকা তো জানতো না এই বাসের বেশিরভাগ লোকই ক্রিমিনালস, যাদের পেছনে পুলিশও লেগে আছে। এমনকি সেই বাসের মধ্যেও কিছু আন্ডার কভার পুলিশ অফিসারও ছিল। সব থেকে বড় ব্যাপার তো ছিল এটা যে মিকা যার পাশে বসেছিল সেই হচ্ছে ক্রিমিনালদের লিডার। মিকা না জেনেই ওর সঙ্গে খুব কথা বলতে থাকে, আর কথায় কথায় বলেও দেয় যে সে একজন ডাক্তার। তখনই সে লক্ষ্য করে যেই সিটে সে বসতে চাইছিল সেই সিটে রাখা ব্যাগটি অন্য কেউ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা দেখে মিকা তো চোর চোর বলেই চিৎকার করতে থাকে। আর তারপর সেই লোকটির সঙ্গে কথা বলার জন্য ও সিট থেকে উঠেই চলে যায়। যেই লোকটির কাছে প্রথমে এই ব্যাগটি ছিল আর যেই লোকটি এই ব্যাগটা নিয়ে যাচ্ছে, ওরা দুজনেই ক্রিমিনাল। আসলে এখানে তো ড্রাগ ডেলিভারি চলছে। যে ব্যাগটি নিয়ে চলে যাচ্ছে তার সঙ্গে কথা বলতে গিয়ে মিকা দেখে তার কাছে একটা পিস্তল আছে, আর যেই পিস্তলটা বাসের বাকি লোকেরাও দেখে নেয়, তাই তারাও চিৎকার করতে শুরু করে। ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বাসে থাকা সব ক্রিমিনালই তাদের পিস্তল বের করে ওদেরকে চুপ থাকতে বলে। এইরকম সিচুয়েশনে আন্ডারকভার পুলিশেরা ওদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এতে তো ওদের পিস্তল থেকে গুলিও চলতে শুরু হয়। বাসের ড্রাইভার সুযোগ বুঝেই বাস ছেড়ে পালিয়ে যায়। ওদেরকে যেই পুলিশের গাড়িটা ফলো করছিল তারাও গুলি চালাতে শুরু করে। এই চক্করে ক্রিমিনালের লিডারের যে ভাই ছিল তার গায়েই গুলি লেগে যায়। তাই এবার ক্রিমিনালরা লড়াই বন্ধ করে দিয়ে বাসে থাকা লোকেদেরকে হোস্টেজ বানিয়ে নেয়। আর এইভাবেই সিচুয়েশনটা আরোই খারাপ হয়ে যায়। তাই পুলিশের লোকেরা সোয়ার টিমের কাছে সাহায্য চায়। এদিকে মিকা সেই গুলি লাগা লোকটির ট্রিটমেন্ট করতে শুরু করে, কারণ সে একজন ভালো ডাক্তার আর লোকের জীবন বাঁচানোই তার প্রধান কাজ। মিকা লোকটির ব্লিডিং বন্ধ তো করে দেয়, কিন্তু লোকটির এক্ষুনি সার্জারি করতে হবে, নাহলে লোকটিকে বাঁচানো যাবে না। আর এই সার্জারির জন্য তো অনেক জিনিসপত্র লাগবে। তাই মিকা সেই লিডারকে পুলিশের চিফের সঙ্গে কথা বলতে বলে। এরপর মিকাই সেই পুলিশ চিফের সঙ্গে কথা বলে এবং তার নিজের ব্যাপারে সবকিছু বলে সার্জারির প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাঠাতে বলে। ততক্ষণে ক্যাপ্টেন সিং ওখানে পৌঁছে গেছিল, আর সে যখন পুলিশের চিফের কাছ থেকে মিকার নাম জানতে পারে তখন সে নিজেই ডাক্তারের পোশাক পরে বাসে উঠে যায়। বাসে উঠে যখন সে নিজের মাস্কটা সরিয়ে দেয় তখন মিকা তো ওকে দেখতেই থাকে। আর এই ব্যাপারটা লিডার যখন দেখে তার একটু সন্দেহ লাগে, তাই সে ক্যাপ্টেনকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। আসলে সে এটাই চেক করছিল যে ক্যাপ্টেন কোনো পুলিশের লোক নাকি একজন ডাক্তার। ক্যাপ্টেনকে সে বিভিন্ন সার্জারির ইকুইপমেন্টের নাম জিজ্ঞাসা করছিল, কিন্তু ক্যাপ্টেনও এখানে আসার আগে সমস্ত ইকুইপমেন্টের নাম মুখস্থ করে নিয়েছিল। তবুও যখন একটা জায়গায় ক্যাপ্টেন আটকেই যাচ্ছিল, মিকা এই ব্যাপারটাকে সামলে নেয় আর বলে যে তাড়াতাড়ি সার্জারি শুরু করতে হবে, নাহলে তো লোকটিকে বাঁচানোই যাবে না। কিন্তু সার্জারির সময় মিকা যখন ক্যাপ্টেনকে স্ক্যালপেল দিতে বলছিল, ক্যাপ্টেন ভুল করেই অন্য কিছু দিয়ে দেয়, যেটা থেকে লিডারের আবারও সন্দেহ হয়। তখনই সে মিকার ফোন চেক করে, আর ফোন চেক করেই ও ক্যাপ্টেন এবং মিকার একসঙ্গে ছবি দেখতে পেয়ে যায়। তাই সে মিকাকে দিয়ে ফোনের পাসওয়ার্ডটাও খুলিয়ে নেয়। আর পরে যখন ও গ্যালারি চেক করে বুঝতে পারে ক্যাপ্টেন সিং আসলে একজন সোলজার। এটা বুঝতে পারার পর ওরা ক্যাপ্টেনের হাত পায়ে বেঁধে দেয়। তারপর লিডার পুলিশ চিফকে ফোন করে এখান থেকে সেফলি বেরিয়ে যাওয়ার জন্য গাড়িরও ডিমান্ড করে। ওরা এরকমটা করলেই বাসে থাকা লোকেদেরকে লিডার ছেড়ে দেবে। পুলিশের চিফ তখন বাধ্য হয়েই ওদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয়। ক্রিমিনালের লোকগুলো যখন গাড়ি থেকে বেরোচ্ছিল, লিডার তখন একটু অন্যমনস্ক হয়ে যায়, আর সেই সুযোগেই ক্যাপ্টেন তার হাতের বাঁধনটা খুলে নেয় এবং ওদের সঙ্গে লড়াই করতে শুরু করে, যেটা দেখে ক্যাপ্টেনের বাকি টিম মেম্বাররাও ক্যাপ্টেনকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ক্রিমিনালদের সবাইকে ওরা ধরে ফেলেছিল, কিন্তু লিডারকে ওরা ধরতে পারেনি। লিডার মিকাকে বাসের মধ্যে পিস্তল দিয়ে আটকে রেখেছিল, যেটা দেখে ক্যাপ্টেনই ওর সঙ্গে লড়াই করতে যায়। মিকাকে বাঁচাতে গিয়ে এই ক্যাপ্টেনের গায়ে ছুরি লেগে যায়।
লিডার যখন দ্বিতীয়বার ক্যাপ্টেনকে আঘাত করতেই চাইছিল তখন মিকা পাশে পড়ে থাকা একটা পিস্তল দিয়ে ওর হাতেই শুট করে দেয়। এরপর মিকা তাড়াতাড়ি করে ক্যাপ্টেনের ব্লিডিং বন্ধ করার চেষ্টা করে। এখান থেকে সিনটা কাট হয়েই হসপিটালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাবো যে ক্যাপ্টেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল। এদিকে ডক্টর শাও ফাইনালি ইয়াওকে প্রপোজ করে দেয়। এতে ইয়াও রাজি হয়ে যায়। কিছুদিন পর ক্যাপ্টেন মিকাকে তাদের ট্রেনিং ক্যাম্পে নিয়ে যায়, আর সেখানে সে মিকাকে সেই বিল্ডিং এর উপরেই নিয়ে যায় যেই বিল্ডিং থেকে নামতে গিয়ে মিকা জ্ঞান হারিয়ে ফেলেছিল। এখানে ক্যাপ্টেন ইচ্ছে করেই মিকার সঙ্গে অনেক কথা বলছিল। কিছুক্ষণ পর সে মিকাকে নিচে দেখতে বলে। আসলে ক্যাপ্টেন এখানে মিকাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এনেছিল। মিকা যখন নিচে দেখে সেখানে লেখা আছে, ডক্টর মিকা প্লিজ ম্যারি মি। এটা দেখেই তো মিকা ইমোশনাল হয়ে যায়। তারপর যখন ও ক্যাপ্টেনের দিকে ঘোরে দেখে ক্যাপ্টেন হাঁটু মুড়ে সেই আংটিটা নিয়ে ওকে প্রপোজ করছে, যেটা মিকা খুব খুশির সঙ্গেই অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানে এই একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মিকা এবং ক্যাপ্টেন যখন ওপরেই ছিল তখনই রুয়ান, ওয়েনবো এবং বাকি টিম মেম্বাররা নিচে এসে এই প্রিপারেশনটা করেছে। ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার পর ওরা দুজন নিচে আসে আর বাকি সবাইকেও তাদের খুশির খবরটাও জানিয়ে দেয়। আর এই রকম হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।